হ্যাঁ, হ্যাঁ, খায়রুল ইসলাম বলেন। নাহিদ। আমি রাজশাহী থেকে ক্লাস করছি, আমি রাজশাহী কলেজ পদার্থবিজ্ঞান বিভাগ। আচ্ছা। আমি মোহাম্মদ আসসালামু নাজমুল আলাইকুম ইসলাম, স্যার। আমি সাগর সরকারি কলেজ থেকে ক্লাস করতেছি। আচ্ছা। আমার নাম আসসালামু আলাইকুম জিহাদ। স্যার। হ্যাঁ, বলেন, সমস্যা নেই, বলেন। আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ মুরাদ, কলেজ কারমাইকেল কলেজ রংপুর। রংপুর থেকেই ক্লাস করতেছি। আচ্ছা, অনেক দূর। স্যার আমি তারপর। আসসালামু শান্ত আলাইকুম স্যার। ওয়াসিম। আমি হ্যাঁ, কুষ্টিয়া সরকারি কলেজ থেকে পড়াশোনা করছি এবং কুষ্টিয়া থেকেই ক্লাস করি। কুষ্টিয়া থেকে, ওকে। আসাদ স্যারের স্টুডেন্ট। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। আসাদ স্যার আমার ইউনিভার্সিটির বড় ভাই, একই ইউনিভার্সিটির। আচ্ছা, তারপর। আপনি একটু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ, একটু দ্রুত বলেন, আমি আমরা দ্রুত জেবা, আমি শেষ করি। কুষ্টিয়া সরকারি কলেজ থেকে লেখাপড়া করছি। কুষ্টিয়া থেকে, আচ্ছা, কুষ্টিয়ার অনেকেই। আসসালামু আলাইকুম স্যার, আমি মৌলভীবাজার সরকারি কলেজ থেকে ক্লাস করছি। আমার নাম নাদিয়া রহমান ইপা। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান শুভ। আমি কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে লেখাপড়া করছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমি একবার সালাম নিয়ে নিছি কিন্তু, হ্যাঁ, এই জন্য বারবার বলতেছি না। তারপর বলেন আপনারা কুড়িগ্রাম, রংপুর, কুষ্টিয়া এই এরিয়া যারা আছেন তারা আগে বলেন। কনফ্লিক্ট হচ্ছে এই জন্য হয়তো অনেকে বলতে করতেছেন যে দুইজনের একসাথে হয়ে যায় বা এরকম প্রবলেম হচ্ছে কিনা। আপনারা ওই সাইডটা যারা আছেন তারা আগে বলেন, তারপর আমরা দক্ষিণের দিকে আসি, ঢাকার দিকে আসি। শিপন পাল, মাগুরা সরকারি কলেজ। মাগুরা সরকারি কলেজ, আচ্ছা। এরপর আপনারা যারা বলেন না একটু বলেন দ্রুত। তার আমি আসলে আপনাদের সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা এই জিনিসটা একটু দেখে নিচ্ছি একই সাথে। আপনাদের আরো অনেককেই দেখা যাচ্ছে। আহ আচ্ছা, সবাই বলেন, 1 মিনিটের মধ্যে সবাই বলেন, জাস্ট হলো জায়গাটা বলবেন আর কি, কোথা থেকে ক্লাস করতেছেন। যারা বলেন নাই সবাই আনমিউট করে বলেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার, খুলনা থেকে। খুলনা থেকে, আচ্ছা, যাক, দক্ষিণেরও আমাদের ক্লাস করতেছে, দক্ষিণবঙ্গ থেকেও। তারপর আর কেউ? আসসালামু আলাইকুম, চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে। আচ্ছা, ঠিক আছে, আমরা এই এই পর্যন্ত রাখি, আরো অনেকেই আছে। এইটা আহ মনে হয় কোনো ডিফিকাল্টিস হতে পারে যে কারণে সবাই একই সাথে বা এই সময়ের মধ্যে হচ্ছে না। আমরা এই জায়গাতে আর সময় নিব না, আমরা ক্লাস করার সাথে সাথে আমাদের মধ্যে ইনশাল্লাহ পরিচয় হবে। আচ্ছা, আমার ব্যাপারে যদি সংক্ষেপে বলি, আমি ইমরান ইসলাম। আমি আমার জব ফিল্ড হচ্ছে ঢাকাতেই। এখানে হামদর্দ পাবলিক কলেজে আমি প্রভাষক হিসেবে আছি গণিতের। আমার পড়াশোনা শেষ করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা, আপাতত এইটুকুই থাক। ধীরে ধীরে আমরা আমাদের মানে আহ, মধ্যে যে জানার যে ব্যাপারটা, পরিচয়ের যে ব্যাপারটা, সেটা ইনশাল্লাহ ঘটবে বা হবে। আচ্ছা, এখন আমি তাহলে ক্লাসে চলে যাব। এর আগে আচ্ছা, আপনারা আমাকে শুনতেছেন ক্লিয়ারলি, এটা কনফার্ম করেছেন। আর হচ্ছে ঠিক আছে, স্ক্রিনে তো দেখা যাচ্ছে তাই না? স্ক্রিনে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, একটু কনফার্ম করবেন আমাকে যে যে স্ক্রিনটা, বোর্ডটা শো করা হয়েছে এটা ক্লিয়ার কিনা, সবাই দেখতে জি স্যার। পাচ্ছেন কিনা? জি স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, দেখা ওকে। যাচ্ছে। ওকে, ওকে, গুড। তা আমাদের আজকে হলো প্রথম লেকচার। এই লেকচারে আমরা আমাদের আমরা যে সিলেবাসটা দেখলাম সেই সিলেবাসের একটা বড় অংশই কভার করব, যদিও ফার্স্ট ক্লাস। তো আমরা এই যে রিয়াল নাম্বার সিস্টেমে এখানে আমরা দুইটা ক্লাস রাখছি। প্রথম ক্লাস অর্থাৎ আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ফিল্ড অ্যান্ড অর্ডার প্রপার্টিজ, প্রাইম নাম্বার, ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, রেশনাল নাম্বার, তারপর অ্যাবসলিউট ভ্যালু, এটার প্রপার্টি, বেসিক ইনইকুয়ালিটি। এই পর্যন্ত আমরা আজকে কভার করে ফেলবো। এবং এই রিলেটেড এখান থেকে আপনাদের কি কি পড়তে হবে, পরীক্ষায় কোন জিনিসগুলো আসে,
এই পুরা জিনিসটা আমি ইনশাল্লাহ গুছাই দেবো। আজকের ক্লাসে ইনশাল্লাহ হয়ে যাবে। আর এর পরের ক্লাসে বা নেক্সট আমাদের যে ক্লাস থাকবে ফান্ডামেন্টাল, সেই ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে আর স্পেশাল যে ইনইকুয়ালিটি গুলো আছে, কশিস ইনইকুয়ালিটি, শেফাসেভ ইনইকুয়ালিটি, ওয়েস্টেস ইনইকুয়ালিটি, এই ইনইকুয়ালিটি গুলো দেখবো। এখানে এক দুইটা প্রুফ পরীক্ষায় আসে, যেটা অনেক সময় আপনাদের কাছে একটু কঠিন লাগে, প্রুফ গুলো একটু দেখতে হবে, এই জন্য আলাদা একটা ক্লাস রাখা হয়েছে। আর এই রিলেটেড বেশ কিছু ম্যাথ আছে, যে ম্যাথ গুলা পরীক্ষা আসে। আর নতুন সিলেবাসের কোশ্চেন প্যাটার্নও ডিফারেন্ট হয়ে গেছে, তো এখানে যে ম্যাথ গুলা, এই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলা গুরুত্ব দিয়ে করতে হবে। তো নেক্সট ক্লাসে আমাদের এই অংশটা থাকবে। তো আমাদের রিয়াল নাম্বার সিস্টেমের উপর দুইটা ক্লাসে আশা করি এখান থেকে আমাদের বেসিক এবং ম্যাথ যা যা জানা দরকার ইনশাল্লাহ সবই হয়ে যাবে। আপনাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে আহ প্রতিদিন লেকচার বা প্রত্যেকটা লেকচারের পর লেকচারটাকে সুন্দরভাবে গুছায় ফেলবেন, যেহেতু আপনাদের পরীক্ষা কিন্তু খুব বেশি সময় নাই। 2 মাস, 2.5 মাস বা সর্বোচ্চ 3 মাস হতে পারে আর কি। তো পরীক্ষার জন্য কোন অংশটা পড়তে হবে বা পরীক্ষাতে কোন প্রবলেম গুলা, কোন ম্যাথ গুলা আসতে পারে, ওগুলা মার্ক করে ওইটা আলাদা একটা খাতার মধ্যে আপনারা গুছিয়ে ফেলবেন। আর বেসিকের যে বিষয়গুলো, আমরা যদি সরাসরি প্রবলেমে চলে যাই, তাহলে বেসিক না জানলে বা বেসিক ক্লিয়ার না থাকলে এটা আমাদের আবার প্রবলেম তৈরি করে, আমাদের জন্য সমস্যা তৈরি করে। তো এই জন্য ওই জিনিসটা আমাদের ক্লিয়ার করতে হবে। আচ্ছা, আমরা তাহলে একটু শুরু থেকেই শুরু করি। তো আমাদের এই যে রিয়াল নাম্বার সিস্টেমের মধ্যে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে ফিল্ড অ্যান্ড অর্ডার প্রপার্টিস। আপনারা চেষ্টা করবেন একটু টাইমলি ক্লাসে জয়েন করার জন্য। এখন অনেকেই এখনো জয়েন করতেছে, এটা ক্লাসে ইন্টারাপ্ট করে আর কি, আমাকে বারবার অ্যাপ্রুভ করতে হয়। আচ্ছা, এই যে ফিল্ড অ্যান্ড অর্ডার প্রপার্টিস, এখান থেকে বিগত বছরে দেখা গেছে প্রশ্ন আসতে লিখতে বলে, পরীক্ষায় আসে যে ফিল্ড প্রপার্টি গুলো লেখো বা অর্ডার প্রপার্টি গুলো লেখো। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যেটা করেন সেটা হলো যে প্রপার্টি গুলো মুখস্থ করে ফেলেন। তো মুখস্থ তো করতে হবে, একটা জিনিস লিখতে হলে তো সেটা মনে থাকতে হবে, বাট আপনি যদি জিনিসটা বুঝে তারপরে মুখস্থ করেন তাহলে জিনিসটা একেবারে ইজি হয়ে যায় এবং লেখার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। তা আমরা আজকে একটু প্রথমে বোঝার চেষ্টা করি যে আসলে ফিল্ড অ্যান্ড অর্ডার প্রপার্টিস বলতে কি বোঝায়। তা আমরা যদি কোনো একটা ফিল্ড প্রপার্টির কথা যদি বলি, ফিল্ড প্রপার্টি বলতে আসলে একটা মেশিনারির মতো আমরা চিন্তা করতে পারি। মানে একটা মেশিন, যে মেশিনারির মাধ্যমে বা যার মাধ্যমে আমরা বুঝতে পারবো এই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই কাজগুলো আসলে কিভাবে হয় বা কিভাবে করে। তা আপনারা যদি এই টপিকের উপর আপনাদের কলেজে, ইউনিভার্সিটিতে যদি ক্লাস করে থাকেন, তাহলে আপনারা হয়তো এই ফিল্ডটা আছে যে এখানে যে জিনিসগুলো শেখানো হবে এগুলো তো আমরা আগে থেকেই জানি, যোগ, বিয়োগ, গুণ, ভাগের কিভাবে করে বা এটা। তো আসলে এই কাজগুলো আমরা সেই ক্লাস 1-2 থেকে করে আসতেছি, যে দুইটা বাস্তব সংখ্যা আমরা কিভাবে যোগ করব, কিভাবে গুণ করব, কিভাবে ভাগ করব, এই যোগ বিয়োগ গুণ ভাগটা আমরা করে আসতেছি। বাট সেই মেকানিজমটা যে হয় সেইটা একটা একটা কিছু মেনে তো হয়। যেমন আপনি যদি রিয়াল নাম্বার সিস্টেমটাকে একটা দেশ হিসাবে চিন্তা করেন, রিসেন্টলি তো আমাদের সংবিধান নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তো আপনি মনে করেন যে বাস্তব সংখ্যা জিনিসটাই হচ্ছে একটা দেশ, তাহলে একটা দেশ চলতে তো একটা সংবিধান লাগে। তাহলে এই রিয়াল নাম্বার সিস্টেম বা রিয়াল নাম্বার যে দেশ, এই দেশের সংবিধানই হচ্ছে এই ফিল্ড প্রপার্টিস। আমি যদি আর একটু উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে মনে করেন আপনি বাজার করতে গেছেন, বাজারে গেছেন। তো বাজার করা শেষে এখন আপনি হিসাব করবেন যে আপনার মোট কত টাকা খরচ হয়েছে। এই জিনিসগুলো লেখা আছে, আপনার পরে দেখবেন, আমি এটা দিয়ে দিব পিডিএফটা। যে আপনি হিসাব করবেন যে আপনার কত টাকা খরচ হয়েছে। তো তখন আপনি কি করতে হবে? তখন আপনি ধরেন 5টা দোকান থেকে জিনিস কিনছেন, প্রথম দোকানে কত টাকা কিনলেন, দ্বিতীয় দোকানে কত টাকা কিনলেন, তৃতীয় দোকানে কত টাকা কিনলেন, সবগুলোকে আপনি যোগ করবেন। এই যে আপনি ধরেন হিসাবটা বের করতেছেন যে আপনার মোট কত টাকা খরচ হলো, এটা করার জন্য যা দরকার হবে সেটাই হচ্ছে আমাদের ফিল্ড প্রপার্টি। আর আপনি যদি কম্পেয়ার করেন, আপনি যখন কিনতেছেন একটা দোকান থেকে, ধরেন আলু কিনতেই গেছেন, তখন আপনি দুইটা দোকান থেকে তো অ্যাটলিস্ট দেখেন যে কোন দোকানে কত টাকা বিক্রি হচ্ছে। বা একটা ড্রেস কিনতে গেছেন, পোশাক কিনতে গেছেন, তখন আপনি কি যাচাই করেন না যে এই দোকানে এই ড্রেসটার দাম কত, এই দোকানে এই ড্রেসটার দাম কত। তো ওই যে আপনি কম্পেয়ার করতেছেন, এই কম্পেয়ার করার যে মেকানিজমটা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে, সেটাই হচ্ছে আমাদের অর্ডার প্রপার্টি। তাহলে এই যে জিনিসটা, তো এইটা এখন কয়টা আছে এরকম, এই ফিল্ড প্রপার্টি, অর্ডার প্রপার্টি, এর মধ্যে কয়টা জিনিস আমাদের জানতে হবে, এরকম কয়টা জিনিস আমাদের এখানে কাজ করে। তো টোটাল ফিল্ড প্রপার্টি আছে 11টা, যোগের ক্ষেত্রে আছে 10টা, গুণের ক্ষেত্রে 5টা, গুণের ক্ষেত্রে আছে 5টা, আর একটা হচ্ছে তাদের কম্বাইন। তা আমরা একটা একটা করে একটু বোঝার চেষ্টা করব, এগুলো পরীক্ষাতে আসে। 1 নাম্বার যে প্রপার্টিটা আছে ফিল্ড প্রপার্টির মধ্যে রিয়াল নাম্বারে, সেটা হচ্ছে ক্লোজার প্রপার্টি, ইংলিশে যেটা বলে ক্লোজার প্রপার্টি, এটার বাংলা হচ্ছে আবদ্ধতা। যারা বাংলা অ্যান্সার করবেন তারা এই শব্দটা ব্যবহার করবেন, যে আবদ্ধতা। তো এটা আসলে কি বোঝায়? ধর আপনি রিয়েল নাম্বার সিস্টেমে
দুইটা সংখ্যা চিন্তা করেন, ধরেন 2 আর একটা হচ্ছে 3, দুইটাই বাস্তব সংখ্যার মধ্যে আছে, দুইটাই বাস্তব সংখ্যা। তাহলে এই দুইটা সংখ্যাকে আমরা যদি যোগ করি, 2 + 3 = হবে আমাদের 5। এই যোগফল যেটা আসছে এটাও একটা বাস্তব সংখ্যা, অন্য কিছু আসবে না, এটা আসার সম্ভাবনাও নাই। এটাই হচ্ছে আমাদের যোগের আবদ্ধতা, যে দুইটা বাস্তব সংখ্যা যোগ করলে আরেকটা বাস্তব সংখ্যাই পাওয়া যায়, অন্য কিছু পাওয়া যাবে না। আপনি যদি গুণ করেন 2 × 3, গুণ করার ক্ষেত্রে আমরা পাবো 6, এটাও একটা আমাদের বাস্তব সংখ্যায় আসবে। তাহলে এই যে যোগ এবং গুণের ক্ষেত্রে যে কথাটা বলা হচ্ছে, যে আমরা যখন দুইটা সংখ্যাকে, বাস্তব সংখ্যাকে যোগ করব অথবা গুণ করব, গুণফল যোগফল আবার একটা বাস্তব সংখ্যাই পাওয়া যাবে, এটাই হচ্ছে ক্লোজার প্রপার্টি, এটাকেই বলা হচ্ছে আবদ্ধতা। 2 নাম্বার প্রপার্টি যেটা আছে সেটা হচ্ছে বিনিময় বিধি বলা হয়, কমিউটেটিভ ল। আচ্ছা, এই বিনিময়টা কেমন? দুইটা বাস্তব সংখ্যা, এর সাথে বি যোগ করলে যা পাওয়া যাবে, বির সাথে এ যোগ করলে তাই পাওয়া যাবে। যেমন আপনি যদি চিন্তা করেন যে আমি আপনারা যদি জুতা পরেন, বাইরে যাচ্ছেন, জুতা পরতেছেন, এখন আপনি বাম পায়ের জুতা আগে পরবেন না ডান পায়ের জুতা আগে পরবেন, দিন শেষে কিন্তু এটা ম্যাটার করে না, আপনি যেটা আগে পরেন রেজাল্ট তো একই, আপনি দুই পায়ের জুতা পরে তারপরে আপনি বাইরে যাচ্ছেন। আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন, চট্টগ্রাম থেকে ঢাকা আসতেছেন, তো দুটার মধ্যে তো আসলে কোনো ডিফারেন্স নাই, দূরত্ব তো একই, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব, চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব সেম। তো এই জন্য এর সাথে বি যোগ করা, অর্থাৎ দুইটা বাস্তব সংখ্যা আপনি যোগ করতেছেন, যে যোগফলটা পাওয়া যাবে তাদেরকে যদি আপনি সুইচ করে দেন তারপরে করেন, একই হবে, জাস্ট অনেকটা ওই যে জুতা পরার মতো। আপনি প্রথমে ডান পায়ের জুতা পরলেন, তারপরে বাম পায়ের জুতা পরলেন, আপনি সুইচ করে দিলেন না, আমি প্রথমে বাম পায়ের জুতা পরলাম তারপরে ডান পায়ের জুতা পরলাম, রেজাল্টটা কি হবে? রেজাল্ট তো একই, আপনি দুই পায়ের জুতা পরছেন। তো এই ক্ষেত্রেও আমাদের জিনিসটা সেম। তো যোগের ক্ষেত্রেও এটা ঘটে, গুণের ক্ষেত্রেও এটা ঘটে। আপনি দুইটা বাস্তব সংখ্যা যোগ করলে যা রেজাল্ট হবে তাদেরকে সুইচ করে অবস্থান বিনিময় করে যোগ করলে একই রেজাল্ট হবে। দুইটা গুণ করে যা হবে সুইচ করে অবস্থান বিনিময় করে করলে একই হবে। আমরা যদি এক্সাম্পল দেখি, তাহলে এই যে 2 + 3, 2 আর 3 দিয়ে দেখি, = 5। এখন এদেরকে যদি আমরা সুইচ করে দেই, 3 + 2 = 5, একই হবে। সহজ জিনিস, তারপরেও খুলে খুলে ভেঙে ভেঙে বলতেছি যাতে আপনাদের জিনিসগুলা আহ অনেক বেশি রিলেট করতে পারেন। এরপর এ বি যেটা গুণাকারের যখন আমরা চিন্তা করব, তাহলে 2 × 3 = 6, একইভাবে 3 × 2 = 6, ওইটাই হবে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ লটা কি? সংযোজন বিধি, যেটা যোগের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, গুণের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। এখন এটা বোঝার জন্য আপনি মনে করেন যে আপনারা 3 বন্ধু, আপনারা মাঝে মধ্যে তো রেস্টুরেন্টে যান খাওয়া দাওয়া করতে, তো আপনারা 3 জন রেস্টুরেন্টে গেলেন, একটা টেবিলে বসবেন, টেবিলটা ফাঁকা। এখন প্রথম ধরেন 2 জন বসছে, একজনের আমরা নাম ABC ধরেই চিন্তা করি, এটার সাথে রিলেট করা যাবে সহজে। একজনের নাম A, একজনের B, একজন C। তো মনে করেন যে প্রথমে A আর B বসে গেছে, টেবিলে বসে গেছে খাওয়ার জন্য, তারপরে C গিয়ে বসছে, রেজাল্টটা কি? 3 জনে খাওয়ার জন্য টেবিলে বসছে। এখন ধরেন A B আগে বসে নাই, আগে হচ্ছে B আর C বসছে, তারপরে A বসছে, এক্ষেত্রেও রেজাল্টটা কি? 3 জন একসাথে খাওয়ার জন্য বসছে, টেবিলে 3 জনই বসছে, কোনো ডিফারেন্স তো নাই, সেম। সংখ্যার ক্ষেত্রেও জিনিসটা এইভাবেই আমরা সাধারণত চিন্তা করে থাকি। অ্যাসোসিয়েটিভ ল বা সংযোজন যে বিধি, এই বিধি অনুযায়ী যদি দুইটা বাস্তব সংখ্যা যোগ করার পর, যেমন 2 + 3 যোগ করার পর তার সাথে যদি আমরা আরেকটা যোগ করি 5, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 10 আসবে। এখন আমরা চিন্তা করলাম না, এদের মধ্যে আমরা একটু অ্যাসোসিয়েট করে দেই, আমরা 2 কে আলাদা করে দেই, 2 + 3 + 5, এই ক্ষেত্রে আমাদের কি হবে? সেম, একই আসবে, 10। তাহলে এই জিনিসটা আমরা যেমন যোগের ক্ষেত্রে পাবো, এই একই জিনিসটা আমাদের গুণের ক্ষেত্রেও ঘটবে। এর সাথে বি গুণ করে যে গুণফল পাওয়া যাবে, তার সাথে যদি আমরা সি গুণ করি, ফাইনাল যে আউটপুটটা হবে, বি এর সাথে সি গুণ করে এ গুণ করলে একই আউটপুট হবে। এখানে প্লাস চিহ্নের পরিবর্তে আপনারা গুণন চিহ্ন দেন, 3 × 2 = 6, 5 × 6 গুণন যদি 5 করি, 5 × 6 = 30। তাহলে এখানেও আমাদের 3 × 5 = 15, 15 × 2 = 30, একই আসবে। তো এটাই হচ্ছে আমাদের সংযোজন বিধি বা অ্যাসোসিয়েটিভ ল। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। আইডেন্টিটি এটা এটা আমরা কিভাবে মনে রাখবো বা এটা আমরা কিভাবে রিলেট করব? তো এই আইডেন্টিটি বিষয়টা হচ্ছে, যেমন আমরা আমাদের যে আহ আন্দোলন হলো, আন্দোলন হওয়ার পর যে আমরা ওই যে যে কথাটা, একটা কথা বলা হয়েছিল যে আমরা দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয় ভাবে আমরা ই পেলাম, এটার বলার কারণটা কি? কারণটা হচ্ছে 1971 সালের পর, মুক্তিযুদ্ধের পর আমাদের একটা আইডেন্টিটি আমরা পাইছি। তো
তো সেই আইডেন্টিটিটা মধ্যে কিছুটা ম্যানিপুলেট হয়ে গেছিল, একটা ধরেন স্বৈরাচারী একটা সিস্টেম তৈরি হয়ে গেছিল, সেখান থেকে আমরা আবার আমাদের আগের জায়গাটায় ফিরে যাওয়ার একটা প্রচেষ্টা, একটা ইফোর্ট। তো এই জন্য ওইভাবে রিলেট করা হয়েছে। তো আইডেন্টিটি বলতে বাস্তব সংখ্যায় এমন একটা সংখ্যাকে বুঝাবে, এমন একটা ম্যাজিক্যাল সংখ্যাকে বুঝাবে যেটা কখনো চেঞ্জ হবে না, এটা সবসময় একই থাকতে হবে। এটা একটা একটা বেস বলা যেতে পারে আর কি। তো এটা অনেকটা আয়নার মতো কাজ করবে, কোনো পরিবর্তন হবে না। তো এখন এটা যোগের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কিভাবে বলবো? তাহলে এমন একটা সংখ্যা যেই সংখ্যার সাথে যোগ করলে কোনো পরিবর্তন হয় না, ওইটাই থাকে, মূল জায়গায় ফিরে যায় সবসময়। তাহলে সেটা কেমন? যেমন আমরা যদি ওয়ানের সাথে ওয়ান যোগ করি, টু হবে, পরিবর্তন হয়ে গেছে। ওয়ানের সাথে যদি -1 বা অন্য কোনো সংখ্যা যোগ করি, ঋণাত্মক কোনো সংখ্যা যদি যোগ করি, সাপোজ -2 -1, পরিবর্তন হয়ে গেছে। তাহলে পরিবর্তন হয় না কখন? যখন আমরা ওয়ানের সাথে জিরো যোগ করব, 1 + 0 = 1, ওই জায়গায় আমরা আছি, আমাদের কোনো পরিবর্তন হয় নাই। এই জন্য জিরোকে বলা হয় অ্যাডিটিভ আইডেন্টিটি বা যোগের অভেদক। একই ঘটনা যদি আমরা গুণের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে ওয়ানের সাথে জিরো গুণ করলে তো জিরো হবে, পরিবর্তন হয়ে গেল। তাহলে এমন কি আছে যেটা গুণ করলে পরিবর্তন হবে না? সেটা হচ্ছে ওয়ান নিজেই। কোন একটা সংখ্যা যেমন 5, 5-এর সাথে আমরা জিরো যদি যোগ করি তাহলে এটার পরিবর্তন হচ্ছে না, 5 থাকতেছে, এটা হচ্ছে যোগের অবেদক। আর 5-এর সাথে আমরা যদি জিরো গুণ করি তাহলে জিরো হয়ে যাবে, তার মানে এটা আমাদের গুণের অবেদক না। তাহলে গুণের অবেদককে 5-এর সাথে যাকে গুণ করলে 5-এর আইডেন্টিটি পরিবর্তন হবে না, ওর বেস ঠিক থাকবে, ওর আগের জায়গায় থাকবে। সেটা কত? 1। 5 × 1 5। এই জন্য ওয়ানকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বা গুণের অবেদক। আচ্ছা, আমার মনে হয় যে এতটুকুন যদি আপনারা মনে রাখতে পারেন, এই জিনিসগুলা সমস্যা হবে না। এরপরে 5 নাম্বার যে প্রপার্টিটা আছে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দুইটা করে, একটা হলো যোগের, একটা হলো গুণের। 5 নাম্বার প্রপার্টি হচ্ছে এক্সিস্টেন্স অফ ইনভার্স। এই এক্সিস্টেন্স অফ ইনভার্স এর কাজটা কি? এর কাজ হচ্ছে আপনাদের এই যে 5 আগস্টে আগে যে আন্দোলনটা হয়েছে, আন্দোলনের মতো একটা কাজ তার। সে হলো সবসময় আগের জায়গায় ফিরিয়ে দেয়, আগের জায়গায় নিয়ে যায়, আইডেন্টিটিতে নিয়ে যায়, মূল পরিচয় মানে জিনিসটাকে ঠেলে দেয়। তো অ্যাডিটিভ তাহলে কি? অ্যাডিটিভ ইনভার্সটা কি হবে? অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে ওই সংখ্যা, যে সংখ্যা তাকে অ্যাডিটিভ আইডেন্টিটিতে নিয়ে যাবে, যোগের অবেদকে নিয়ে যাবে। সেটা কেমন? যেমন আমাদের যোগের অবেদক ছিল হচ্ছে 0। তাহলে আমরা আহ যেমন 2 একটা সংখ্যা, 2 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে 4 হবে। 2 এর সাথে যদি আমরা -2 যোগ করি তাহলে 0 হবে। আচ্ছা, এখন এই যে আমরা দুইটা সংখ্যা পেলাম, দুইটা আউটপুট পেলাম, তো এর মধ্যে আইডেন্টিটি কোনটা? যোগের আইডেন্টিটি আমরা জানি, যোগের আইডেন্টিটি হচ্ছে 0। তাহলে 2 এর সাথে কাকে যোগ করলে আমরা সেই 0-তে ফিরে যাচ্ছি? -2। তাহলে এই -2 হচ্ছে 2 এর ইনভার্স। এটাকে বলা হয় অ্যাডিটিভ ইনভার্স। তাহলে আমরা যদি ইন জেনারেল চিন্তা করি, কোন একটা সংখ্যা যদি a হয় তাহলে এটার ইনভার্স হবে a প্লাস -a = 0। তাহলে এর যোগের বিপরীতক, যেটা বলা হয় বাংলায়, যোগের বিপরীতক হচ্ছে -a। এখন গুণের ক্ষেত্রে কি? গুণের ক্ষেত্রে তাহলে কি করবে? তাহলে আমাদের কোনো একটা সংখ্যা 2 যদি আমরা চিন্তা করি, তাহলে 2 এর গুণের বিপরীতক হবে সেই সংখ্যা, যেই সংখ্যা 2 কে গুণের অবেদকে নিয়ে যাবে, তার মূল জায়গায় নিয়ে যাবে। গুণের অবেদক হচ্ছে 1। তাহলে 2 এর সাথে কত গুণ করলে 1 হয় এটা চিন্তা করলে আপনার পেয়ে যাবেন। 2 এর সাথে যদি আমরা শুধুমাত্র 1/2 তার বিপরীতটা যদি গুণ করি তখনই আমাদের হবে 1। তো এই জন্য ইন জেনারেল আমরা যখন বলবো, a দিয়ে যদি আমরা বলি a একটা সংখ্যা, তাহলে এইটার সাথে শুধুমাত্র 1/a গুণ করলে আমাদের 1 আমরা পাচ্ছি। তাহলে এই 1/a হচ্ছে গুণের বিপরীতক। তাহলে এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল 5টা, যেই 5টা যোগের এবং 5টা গুণের, এই 5 দুগুণে 10টা হচ্ছে আমাদের যোগ এবং গুণের ফিল্ড প্রপার্টি। 11 নম্বর প্রপার্টিটা, এটা হচ্ছে কম্বাইন বলতে পারেন, একই সাথে যোগ এবং গুণ দুইটাই। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ বা বন্টন বিধি। তাহলে এই বন্টন বিধিটা আবার কেমন? তো মনে করেন যে আপনাদের বাড়ি এবং আপনাদের প্রতিবেশী বাড়ি, দুইটা বাড়ি, এই দুইটা বাড়িতে একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি। এখন কোন একজন ডেলিভারি ম্যান এই দুইটা বাড়িতেই দুইটা পার্সেল দিতে যাবে। এখন সে যাওয়ার পর যদি বি যে বাসাটা, অর্থাৎ আপনার বাসায় পার্সেল দিয়ে চলে আসে, তাহলে কি তার কাজটা কমপ্লিট হবে?
হবে না, তাকে কি করতে হবে? তাকে বি অর্থাৎ আপনার বাসায়ও যেতে হবে এবং আপনার প্রতিবেশীর বাসায় যেতে হবে। তো জিনিসটা সংখ্যার ক্ষেত্রে অনেকটাই এরকম। অর্থাৎ এ বি প্লাস সি দুইটা আলাদা জায়গা, এই দুইটা জায়গাতে যদি যাইতে চায় তাহলে দুইটাতেই পৃথকভাবে যাইতে হবে। অর্থাৎ এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, এটা হচ্ছে বন্টন বিধি। মানে কোনো কিছু সে বন্টন করবে, কোনো কিছু সে দিবে। তাহলে এটা সংখ্যার ক্ষেত্রে কিভাবে কাজ করে? যেমন 2 × 3 + 5, এটার আউটপুটটা কি আসবে? 2 × 8 = 8 × 2 = 16। তাহলে এখন যদি আমরা আলাদা আলাদা ভাবে 2 3-এর কাছে চলে যাই, 5-এর কাছে চলে যাই, তখনও 16 আসে কিনা? যে 2 × 3 + 2 × 5, তাহলে এখানে কত আসবে? 3 × 2 = 6 যোগ 5 × 2 = 10 = 16। সেম একই জিনিস আসছে। এটা হচ্ছে তার মানে আমাদের এই যে বন্টন বিধিটা এটা ভেরিফাইড। তাহলে এই হচ্ছে আমাদের 11টা ফিল্ড এক্সাম। তো আমি আপনাদের এখন একটু স্পেস দিব, আপনাদের এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি একটু আপনারা প্রশ্ন করবেন। তো আমি টপিকটা ক্লিয়ার করে তারপর সামনে আগাবো। এটা রিলেটেড আমাদের কিছু গাণিতিক সমস্যা আছে, এটা আমরা ক্লাসের পরের সেকশনে গিয়ে দেখবো, একসাথে দেখবো সবগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম। স্যার না ঠিক এক্সটেন্স আছে স্যার, অল ফিল। বার বোঝাতেন। কোনটা কোনটা? এক্সটেন্স অফ ইনভার্স। আচ্ছা, বিপরীতকের অস্তিত্ব, এক্সিস্টেন্স অফ ইনভার্স, একটা বিপরীত তার অস্তিত্ব থাকার বিষয়টা। আচ্ছা, এইটা একটু ক্লিন করে নেই। ইনভার্সের অস্তিত্বের বিষয়টা হচ্ছে এটা হল আমাদের এই যে আইডেন্টিটির সাথে রিলেটেড। সংখ্যার আইডেন্টিটি দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। 0 হচ্ছে আহ, যোগের অবেদক আর 1 হচ্ছে গুণের অবেদক। 0 যোগের অবেদক, 1 হচ্ছে গুণের অবেদক। তাহলে আমাদের এক্সিস্টেন্স অফ ইনভার্সের বিষয়টা হচ্ছে যে কোনো একটা সংখ্যা আমরা যদি যোগের ক্ষেত্রে চিন্তা করি যে যোগের বিপরীতক বা ইনভার্স কে হবে? যোগের বিপরীতক হবে সে যার সাথে যোগ করলে আমরা যোগের আইডেন্টিটিতে ফিরে যাব। গুণের বিপরীতক হবে সে যার সাথে গুণ করলে আমরা গুণের আইডেন্টিটিতে ফিরে যাব। যে কোনো সংখ্যা, মানে যেই সংখ্যাই বলি সেটা 0-তে চলে যাবে, যে সংখ্যায় বলি সেটা 1-এ চলে যাবে। যেমন আমরা যদি ফাইভের কথা বলি, তাহলে 5-এর আমরা যোগের বিপরীতকের কথা বলতে চাচ্ছি, যে 5-এর যোগের বিপরীতকটা কি? তাহলে 5-এর যোগের বিপরীতক হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যা 5-কে 0-তে নিয়ে যাবে। এখন কোন সংখ্যা 5-কে 0-তে নিয়ে যাবে? 5-এর সাথে যোগ করে, কিন্তু যখন আমরা বলতেছি যোগের বিপরীতক, তখন 5-এর সাথে যে সংখ্যাটা যোগ করলে 0 হবে সে হচ্ছে 5-এর যোগের বিপরীতক। এখন 5-এর সাথে যদি আমরা 1 যোগ করি, ঠিক 0 হবে? 6 হচ্ছে, হবে না। 2 যোগ করি, 3 যোগ করি, এইভাবে যত সংখ্যা আছে বাস্তব সংখ্যার আমরা যদি যোগ করতে থাকি, আমরা মাত্র একটা সংখ্যা পাবো যে 5-কে 0-তে নিয়ে যায়। সেটা কত বলেন? সেটা তো -5। সেটা হচ্ছে -5, এক্স্যাক্টলি। সেটা হচ্ছে -5। তার মানে 5-এর সাথে -5 যোগ করলে 0 হয়। এই -5ই হচ্ছে 5-এর যোগের বিপরীতক। আমি জিনিসটা বুঝাতে পারলাম? জি ভাইয়া, আমি বুঝছি। জি আচ্ছা স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, একই কথা হচ্ছে গুণের ক্ষেত্রেও। তাহলে এটা 5 দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে 5-কে 1-এ নিয়ে যাবে, গুণের অবেদকে নিয়ে যাবে যেই সংখ্যাটা, সে হচ্ছে 5-এর, মানে সে হচ্ছে 5-এর ক্ষেত্রে গুণের বিপরীতক। তাহলে এটা একটা সংখ্যায় আছে, এটা হচ্ছে 1/5। তাছাড়া যার সাথে আমরা গুণ করি 1 হবে না, এই যে 5 5 ক্যান্সেল হয়ে 1 হয়ে যায়। তাহলে এই 1/5 হচ্ছে 5-এর গুণের বিপরীতক। বুঝছি আচ্ছা স্যার। ঠিক ঠিক আছে, আমার মনে হয় যে বাকিরা বুঝতে পারছেন। তাহলে এটা ছিল আমাদের ফিল প্রপার্টি গুলা। আচ্ছা, এরপর আসি আমরা অর্ডার প্রপার্টি। অর্ডার প্রপার্টি বলতে কি বোঝায়? অর্ডার প্রপার্টি মূলত 4টা, এখানে 5 নাম্বার যেটা অতিরিক্ত একটা হিসেবে আছে। তা আপনাদের বইতে অর্ডার প্রপার্টি গুলা লেখা আছে, কিন্তু এগুলো নামগুলা লেখা নাই, যে অর্ডার প্রপার্টি গুলার নাম কি। আহ তো এইগুলাও অনেক সময় পরীক্ষায় আসে যে অর্ডার প্রপার্টি গুলো লিখুন। সেই ক্ষেত্রে আমি বাংলাটা লিখে দিচ্ছি, বাংলা লেখা হয় নাই। আচ্ছা, আমাদের 1 নাম্বার যেটা ট্রাইকোমেটি যে প্রপার্টিটা, এটার বাংলা হচ্ছে ত্রিবিকল্প নিয়ম। ত্রিবিকল্প নিয়ম।
আচ্ছা, অর্ডারের ক্ষেত্রে আপনি কিন্তু কম্পেয়ার করেন, এটা আমাদেরকে একটা তথ্য দেয়। আমরা আমাদের যত সংখ্যা আমরা ব্যবহার করি, বাস্তব সংখ্যায় হাজার হাজার কোটি কোটি অসীম সংখ্যা আছে, এই সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট, কোনটা আগে কোনটা পরে, কার ভ্যালু বেশি কার ভ্যালু কম, এই জিনিসটা আমরা জানতেই পারতাম না যদি আমাদের এই অর্ডার প্রপার্টি গুলো না থাকতো। ওই যে বললাম যে আপনি যখন বাজার করতে গেছেন, দুইটা দোকানের মধ্যে কম্পেয়ার করতেছেন যে কোন দোকানের পাঞ্জাবির দাম বেশি, কোন দোকানের পাঞ্জাবির দাম কম, কোন দোকানে শার্টের দাম বেশি শার্টের দাম কম। তো এটা আপনি বুঝতেছেন কিভাবে? একটা কম্পারিজন হচ্ছে, সেই কম্পারিজনটা আপনি করতেছেন এই অর্ডার প্রপার্টি মেনটেন করে, অর্ডার প্রপার্টির মাধ্যমে আপনি করতেছেন অটোমেটিক্যালি। আপনি জানেন না কোন নিয়ম ব্যবহার করতেছেন, ব্যবহার হচ্ছে কারণ আমরা ক্লাস 1 2 থেকে এগুলো করে আসতেছি সংখ্যার। বাট মেকানিজমটা হচ্ছে যেটা যেটা আমরা আজকে শিখবো, আমরা দেখবো। তাহলে প্রথমটা হচ্ছে ত্রিবিকল্প নিয়ম। এটা কি বোঝায়, এটা কি বলে? এটার কথা হচ্ছে যে আপনি যদি দুইটা সংখ্যাকে কম্পেয়ার করেন, সেই দুইটা সংখ্যার মধ্যে তিনটা ঘটনা ঘটতে পারে, তার বাইরে কিছু ঘটবে না। এক নাম্বার ঘটনা হচ্ছে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যা থেকে ছোট হবে। দুই নাম্বার ঘটনা হচ্ছে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার সমান হবে। তিন নাম্বার ঘটনা হচ্ছে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যা থেকে বড় হবে। যে কোনো একটা ঘটবে, তিনটা একসাথে ঘটবে না। কিন্তু এই তিনটার বাইরে কোনো ঘটনা দুইটা সংখ্যার মধ্যে ঘটতে পারবে না অর্ডার প্রপার্টি অনুযায়ী। আমরা যখন কম্পেয়ার করব, যেমন দুইটা দোকানের মধ্যে আমরা যদি কম্পেয়ার করি, একটা শার্ট কিনতেছি আমরা, তার দাম, তাহলে দুইটা দোকানের দামের ক্ষেত্রে কি হইতে পারে? সমান হইতে পারে, একই হইতে পারে, দুইটাতেই 1000 টাকা করে। একটাতে কম হইতে পারে, আরেকটাতে বেশি হইতে পারে। প্রথমটাতে কম হইলো অথবা দ্বিতীয়টাতে কম হইলো। তো এইটাই হচ্ছে আমাদের ত্রিবিকল্প নিয়ম, যে তিনটার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবে, এর বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনা নাই। আচ্ছা, এরপরে দ্বিতীয় যে প্রপার্টিটা আমাদের আছে সেটা হচ্ছে ট্রানজিটিভিটি। এটার হচ্ছে স্থানান্তর নিয়ম, বাংলায় এটা লিখে নেন আপনারা, স্থানান্তর নিয়ম। ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, এটা কি বলছে? এটা বলছে যদি এ বি এর থেকে ছোট হয় এবং বি সি এর থেকে ছোট হয়, তাহলে এ সি এর থেকে ছোট হবে। এটা এটা কিভাবে আমরা রিয়েল লাইফের সাথে রিলেট করতে পারি? মনে করেন যে আপনার তিনজন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, তিনজন দৌড় দিচ্ছেন এ বি সি। এ বি এর থেকে ধীরে দৌড়ায়, আবার বি সি এর থেকে ধীরে দৌড়ায়। তাহলে এখন কে ফার্স্ট হবে বলুন তো? সি ফার্স্ট হবে। সি ফার্স্ট হবে, কারণ ও তো বি এর থেকেও দ্রুত দৌড়াতে পারে, এর থেকেও দ্রুত দৌড়াতে পারে। তাহলে এখানে এর কিন্তু ফার্স্ট হওয়ার কোনো চান্স নাই, ইভেন বি এরও নাই। তাহলে এই জিনিসটাই এখানে আমাদেরকে একটা অর্ডার করে দিচ্ছে, যে যখন তিনটা জিনিসের মধ্যে, যেমন 2 এটা হচ্ছে 5 এর থেকে ছোট, আবার 5 10 এর থেকে ছোট, যখন এই তিনটা জিনিসের মধ্যে আমরা এরকম একটা অর্ডারিং করে ফেলতেছি, তখন 2 অবশ্যই 10 এর থেকে ছোট হবে, প্রথমটা অবশ্যই 3 নাম্বারটা থেকে ছোট হবে। এটাতে ডেফিনেটলি হবে, কারণ প্রথমটা দ্বিতীয়টা থেকেও ছোট, আবার দ্বিতীয়টা তৃতীয়টা থেকেও ছোট। এই কথাটাই এখানে বলা হয়েছে, স্থানান্তর বিধি যেটা, এটা হচ্ছে এ বি এর থেকে ছোট এবং বি সি এর থেকে ছোট হলে এ সি এর থেকে ছোট হবে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে যোগের সামঞ্জস্য, অ্যাডিটিভিটি। এটা আমরা বাংলায় লিখবো যোগের সামঞ্জস্য বা যোগের সামঞ্জস্যতা লিখতে পারেন। হ্যাঁ। এইটাকে আপনি চিন্তা করতে পারেন একটা অসমতার মধ্যে আমরা যদি দুই পাশে একই জিনিস যোগ করে দেই, তাহলে কিন্তু আমাদের অসমতার কোনো পরিবর্তন হবে না। সাপোজ আপনি, আপনার হাতে একটা যদি দাঁড়িপাল্লা থাকে, দাঁড়িপাল্লার বাম পাশটা ধরেন নিচের দিকে ঝুঁকে আছে। এখন আপনি ওই পাল্লার দুই পাশেই দুইটাতেই 1 কেজি করে ওয়েট দিলেন, তাহলে এখন কি ডান পাশটা ঝুঁকে যাবে? না, একই থাকবে। একই থাকবে, এক্স্যাক্টলি। হ্যাঁ, এই কথাটাই বলছি এখানে, এই প্রপার্টির মাধ্যমে আমাদের জাস্ট এই কথাটাই বলা হচ্ছে, যে এ যদি বি এর থেকে ছোট হয়, তাহলে আমরা এ এবং বি এর সাথে যদি একই সংখ্যা যোগ করে দেই, এই যে সি যদি যোগ করা হয়, তাহলে আমাদের অসমতার মধ্যে কোনো পরিবর্তন হবে না, পুরা সিস্টেমটা সামঞ্জস্যতা ঠিকই থাকবে। এটা হলো যোগের সামঞ্জস্যতা বলা হচ্ছে। গুণের ক্ষেত্রে আমাদের আবার একটু ডিফারেন্ট হয়ে যায়, সেখানে আবার পজিটিভ নেগেটিভের একটা ব্যাপার থাকে। বাট যোগের ক্ষেত্রে আমরা পজিটিভ করি, মানে আমরা দাঁড়িপাল্লায় নতুন করে দেই আর একই জিনিস ওইখান থেকে সরাই নেই, কোনো পরিবর্তন হবে না। বাম পাশটা ঝুঁকে ছিল, বাম পাশটা ঝুঁকে থাকবে। এটাই হচ্ছে আমাদের যোগের সামঞ্জস্যতা। আচ্ছা, আর লাস্টের যেটা আছে 4 নাম্বার, 5, এটা আসলে অর্ডার প্রপার্টির মধ্যে পড়ে না, মানে আপনার বইতেও দেওয়া নাই এটা, যদি পরীক্ষা আসে লিখতে হবে না। 5 নাম্বার 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে গুণের সামঞ্জস্যতা।
এবং একই সাথে এখানে দিকেরও একটা ব্যাপার থাকে। তাহলে এইটাকে আপনি লিখবেন বাংলায় গুণের সামঞ্জস্যতা। যদি লিখতে চান, আপনাদের যে বইগুলো আপনারা ফলো করেন সেখানে এই নামগুলা বা এই ইগুলা ব্যবহার করা হয় নাই, সরাসরি প্রপার্টিটা দেওয়া হয়েছে। সো পরীক্ষায় সরাসরি প্রপার্টি লিখলে কোনো সমস্যা নাই, আর যদি এই নামগুলো আপনি দিয়ে দেন এটা আসলে আপনার মনে রাখার জন্য সহায়ক হবে আর কি। তাহলে গুণের সামঞ্জস্যতা। গুণের সামঞ্জস্যতা। আচ্ছা, এইটা এইটা আমাদের একটু বুঝতে হবে। এখানে আমাদের যেহেতু ডিরেকশন পরিবর্তনের একটা ব্যাপার থাকে অসমতার। সাপোজ আপনার কাছে যদি এরকম থাকে এ লেস দেন বি, এটা একটা দাঁড়িপাল্লার মতো আপনি চিন্তা করতে পারেন, অথবা আপনারা দুইজন ব্যক্তি চিন্তা করতে পারেন। একজনের কাছে একটা অ্যামাউন্টের টাকা আছে, আরেকজনের কাছে একটা অ্যামাউন্টের টাকা আছে। সাপোজ একজনের কাছে আছে হলো 10 টাকা, আরেকজনের কাছে আছে 20 টাকা, 10 <20। আচ্ছা, এখন যদি বলা হয় যে সি গ্রেটার দেন 0, পজিটিভ একটা সংখ্যা, আপনি এর সাথে গুণ করলেন, বি এর সাথে গুণ করলেন, অর্থাৎ আপনাদের কাছে যে টাকাটা আছে এটা আমরা যদি দ্বিগুণ করে দিই, এ কেও দ্বিগুণ করে দিলাম, বি কেও দ্বিগুণ করে দিলাম, তখন কি হবে? 10 হয়ে যাবে 20, 20 হয়ে যাবে 40। অসমতার মধ্যে কি কোনো পরিবর্তন হবে? জি না, হবে না। কোনো পরিবর্তন না। হবে না। আপনার কাছে কম টাকা আছে, আপনার বন্ধুর কাছে বেশি টাকা আছে, কাজে এটা লেস দিনই থাকবে। এখন আপনাকে যদি বলা হয় যে আপনাদের কাছে যত টাকা আছে তার দ্বিগুণ টাকা আমাকে ধার দেন, আমাকে দিয়ে দেন, তখন কি হবে? আপনার কাছে আছে 10 টাকা, আপনি আমাকে 10 টাকা দিয়ে আরো 10 টাকা দিতে হবে, তার মানে কি তখন আপনি ধার করে দিবেন, আপনার হয়ে যাবে তখন ওইটা হয়ে যাবে মাইনাস, আর -10। আর আপনার বন্ধুর কাছে আছে হচ্ছে 20 টাকা, তার দ্বিগুণ যদি সে আমাকে দিতে চায় 40 টাকা দিতে হবে, তাহলে তাকে আরো 20 টাকা ধার করতে হবে। এখন এই যে আহ, আপনার ঋণ হচ্ছে 10 টাকা, আপনার বন্ধুর ঋণ হচ্ছে 20 টাকা, তাহলে কে কার মানে আগায় আছেন বলেন? এখন মানে কাকে আমরা বড় বলবো মানের দিক থেকে? আমি বড়। মাইনাস মাইনাস 10। -10 কে বড় স্যার বলতে হবে, কারণ তার ঋণের পরিমাণটা কম। তাহলে তখন তো আর চিহ্নটা আমরা এইভাবে রাখতে পারবো না, তখন আমাদের চিহ্নটাকে কি করতে হবে? ঘুরাই দিতে হবে। তখন লিখতে হবে -10 গ্রেটার দেন -20। এই ঘটনাটাই ঘটে বাস্তব সংখ্যায়, যখন আমরা কোনো একটা ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করি। এই যে সি লেস দেন 0, আমরা যদি সি দ্বারা গুণ করে দেই, মানে যেটা কোনো ঋণাত্মক মান বোঝায়, তখন আমাদের অসমতা চিহ্নটা উল্টে যায়, এসি গ্রেটার দেন বিসি। এটাই হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেটিভ কম্প্যাটিবিলিটি বা গুণের সামঞ্জস্যতা। তাহলে এটা যদি আমি আবার একটু সামারি আকারে বলি, তাহলে আমাদের এ লেস দেন যদি বি হয়, এ লেস দেন যদি বি হয়, তার সাথে যদি আমরা কোনো একটা ধনাত্মক সংখ্যা গুণ করি, এই যে সি গ্রেটার দেন 0, তাহলে আমাদের অসমতা যা আছে তাই থাকবে, এসি লেস দেন বিসি। আবার এ লেস দেন বি এর সাথে আমরা যদি কোনো ঋণাত্মক সংখ্যা গুণ করি, যে সি লেস দেন 0 দ্বারা ঋণাত্মক সংখ্যা বোঝানো হচ্ছে, তখন অসমতাটা উল্টে যাবে, তখন হয়ে যাবে এসি গ্রেটার দেন বিসি। আচ্ছা, আরেকটা হচ্ছে বর্গের যে সাইন প্রপার্টি, এটা খুব সহজ, এটা আপনারা নর্মালি জানেন। সেটা হলো কোন একটা সংখ্যাকে যদি আমরা বর্গ করি, সেটা ধনাত্মক সংখ্যা হোক ঋণাত্মক সংখ্যা হোক, দ্যাট ইজ অলওয়েজ গ্রেটার দেন 0, সেটা সবসময় 0-র থেকে বড় হয় বা 0-র থেকে বড় বোঝায়। এই হচ্ছে আমাদের অর্ডার প্রপার্টি। তাহলে এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু কুইক প্রশ্ন করেন, তারপর আমরা পরবর্তী সেগমেন্টে যাব। স্যার, দ্বিতীয় অপশনে যে ট্রানজিটিভিটি বা স্থানান্তর নিয়ম, এক্ষেত্রে হ্যাঁ যদি হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি, বি ইজ গ্রেটার দেন সি, সেক্ষেত্রে এ ইজ গ্রেটার দেন সি হয়, তাহলে এটাও কি সেম নিয়মে পড়বে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট হলো লেস দেন এরটা আপনি গ্রেটার দেন, অর্থাৎ আপনি উল্টা দিক থেকে বলতেছেন। আপনি যদি সি এর দিক থেকে বলেন তাহলে সি গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন এ, তখন কিন্তু কথাটা ওইটাই হয়ে যাচ্ছে। তো এটাও এইভাবেও যদি জিনিসটা লেখেন তাতে কোনো সমস্যা নাই। স্থানান্তর নিয়মের মধ্যে ওই একই জিনিস, মানে ওই নিয়মের মধ্যেই চলে আসে। ভালো একটা প্রশ্ন করছেন, গুড। আচ্ছা, আর কারো প্রশ্ন না থাকলে আমরা পরের দিকে আগায় যাই। এখন যে সেগমেন্টটুকু আমরা আলোচনা করব, এটুকু আপনাদের আগে থেকেই মোটামুটি ভাবে জানা আছে, ধারণা আছে, সেটা হলো বিভিন্ন ধরনের সংখ্যাগুলা। তো আমাদের যেই সিলেবাস আর যাওয়ার দরকার নাই। তো আমরা যেটুকু কম এই করবো, আজকে কভার করব, তার মধ্যে এটা আমাদের দ্বিতীয় অংশ বলা যেতে পারে, যে বিভিন্ন ধরনের সংখ্যার ধারণা। তো এর মধ্যে প্রথম হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। আমরা আমাদের এই যে ম্যাথমেটিক্স এর যে ধারণাটা আসছে একেবারে ফান্ডামেন্টাল, 5,000 বছর পূর্বে যদি চলে যাই, তাহলে প্রথম আমরা এই জিনিসটা ধারণাই পাইছি। ন্যাচারাল নাম্বার কিভাবে পাইলাম? কাউন্টিং এর মাধ্যমে। কারণ মানুষের প্রথম ম্যাথমেটিক্স এর দরকার হয়েছে যখন তার কোনো কিছু গুনতে হয়েছে। সেই ওই যে প্রস্তর যুগের পরে যে যুগগুলো আসছে, যখন মানুষ পশুপালন করতো,
তো ওই সময়টাই মূলত দরকার হয়েছে যে তার কয়টা আহ, আহ, গরু ছাগল যেটাই হোক কয়টা জিনিস গেল আর কয়টা আসলো। তো ওইটার হিসাব রাখার জন্য, ওইটা মনে রাখার জন্য পাথরের ব্যবহার, এটা সেটা হাবিজাবি। তো এইগুলো আপনারা ইতিহাস হয়তো পড়ে থাকবেন বা জানেন টুকটাক। তো ওই জায়গা থেকে আমাদের মূলত কাউন্টিং এর যে ধারণা, সেই ধারণা থেকে যখন আমরা আসবো, তাহলে ফার্স্ট আমাদের আসবে এই যে ন্যাচারাল নাম্বার, মানে এটা একেবারে স্বাভাবিকভাবে ন্যাচারাল ভাবে আমাদের কাছে আসছে। তো ন্যাচারাল নাম্বারটা কি, এটাকে n দ্বারা প্রকাশ করা হয়। ফার্স্ট এটা আপনাকে জানতে হবে যে এই সিম্বলটা মানেই হচ্ছে ন্যাচারাল নাম্বার সেট বোঝায়। এটা শুরু হবে 1 থেকে, কারণ কাউন্টিং যখন আমরা করি তখন তো এখানে ঋণাত্মক কিছু থাকে না, ওইখানে জিরো থাকে না। তো এটা 1 থেকে শুরু হয়, যে একটা, দুইটা, তিনটা, চারটা এইভাবে আগাবে। এখানে কিছু ফুটনোট দেওয়া আছে যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা যা 1 থেকে শুরু হয় অসীম পর্যন্ত বিস্তৃত, এটা কোনো শেষ নাই, গণনা করে শেষ করা যাবে না, অসীম পর্যন্ত যত দরকার। পৃথিবীর সমস্ত গরুগুলা যদি বা সমস্ত ছাগলগুলা যদি আপনি গুনতে চান গুনতে পারবেন। একদিক থেকে হয়তো আপনার জীবনের মধ্যে শেষ হবে না, বাট এটার সংখ্যা শেষ হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে শূন্য স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত নয়, কারণ ওই যে বললাম এই জিনিসটা তো আসছেই কাউন্টিং থেকে। কাউন্টিং তো জিরোর মধ্যে তো আসলে কাউন্টিং এর কোনো বিষয় থাকে না। 3 নাম্বার যে ফুটনোটটা দেওয়া আছে সেটা হচ্ছে এটি গণনা, পরিমাপ, সাধারণ জীবনযাত্রার বিভিন্ন কাজের জন্য ব্যবহার হয়। আর স্বাভাবিক সংখ্যা যোগ ও গুণন প্রক্রিয়ায় আবদ্ধ, কিন্তু বিয়োগ ও ভাগের ক্ষেত্রে আবদ্ধ না। ওই যে আমরা একটা প্রপার্টি যে দেখে আসলাম, ক্লোজার প্রপার্টি, সেই ক্লোজার প্রপার্টির কথাটা কি ছিল, একটু আমরা আবার একটু পিছনে যাই। এটা আহ আপনাদের হয়তো থিওরিটিক্যাল পরীক্ষার জন্য না লাগলেও চাকরি বাকরি বা এই ধরনের যে কম্পিটিটিভ এক্সাম গুলোতে এই কনসেপ্ট গুলো আবার দরকার হয়। এই যে ক্লোজার প্রপার্টির মূল কথাটা কি ছিল, সেটা হচ্ছে যে দুইটা বাস্তব সংখ্যা আমরা যদি যোগ করি তাহলে আরেকটা বাস্তব সংখ্যায় পাওয়া যায়, দুইটা বাস্তব সংখ্যা যদি গুণ করি তাহলে আরেকটা বাস্তব সংখ্যায় পাওয়া যায়। মানে যার মধ্যে আমরা ক্যালকুলেশন করতেছি, ক্যালকুলেশন করে তার মধ্যেই আমরা পাবো। এইখানে জিনিসটা ছিল সেট অফ রিয়াল নাম্বার। সেট অফ রিয়াল নাম্বার তো বড় জিনিস, সেখানে ন্যাচারাল নাম্বার আছে, আরো অনেক নাম্বার আছে। বাট এখন ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে কি হবে, যে আপনি যদি ন্যাচারাল নাম্বার সেট থেকে, এই যে সেটটা যেটা 1 থেকে শুরু হয়েছে, এই সেট থেকে দুইটা জিনিস নেন, দুইটা সংখ্যা নেন, সাপোজ আপনি 1 নিলেন আর 2 নিলেন, এদেরকে যদি আপনি যোগ করেন, যোগ করার পর কি পাবেন, 3 পাবেন। এটা ন্যাচারাল নাম্বার সেটের মধ্যেই আছে। এই জন্য বলা হচ্ছে এটা যোগ প্রক্রিয়ায় আবদ্ধ, ক্লোজার। ওই যে প্রপার্টিটা, ওই প্রপার্টি মেনে চলে। গুণের ক্ষেত্রেও সেম হবে, 1 এর সাথে যদি আপনি 2 গুণ করেন ইকুয়ালস টু 2, এর মধ্যে পাওয়া যাবে। কিন্তু আমরা যদি ভাগ করি, ভাগ করলে ভগ্নাংশ আসতে পারে। যেমন আমরা যদি 3/2 লিখি, 1 পয়েন্ট সামথিং আসতেছে, 1.5। 1.5 কিন্তু এই সেটের মধ্যে নাই। তার মানে এই জন্য বলা হচ্ছে যে ভাগের ক্ষেত্রে এটা আবদ্ধ না, ক্লোজার প্রপার্টি মেনে চলে না। আমরা যদি বিয়োগ করি, 1 থেকে যদি 1 বিয়োগ করা হয়, আমরা 1 ন্যাচারাল সেট নাম্বার সেটের মধ্যে আছে, বা 2 থেকে বিয়োগ করেন, 1 থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে আমাদের কি আসবে, -1 আসবে। -1 সেটের মধ্যে নাই। এই জন্য বিয়োগ এবং ভাগের ক্ষেত্রে এটা ক্লোজার প্রপার্টি মেনে চলে না। সহজভাবে মনে রাখবেন, একটা সেট তখন ক্লোজার প্রপার্টি মেনে চলে বা তখন আমরা তাকে আবদ্ধ বলতে পারি যখন ওই কাজটা করার পর, আমরা যদি বলি যোগে আবদ্ধ, তাহলে যোগ করার পর যা পাওয়া যাবে সেটা ওই সেটেই থাকবে, সেটা ন্যাচারাল নাম্বার হোক, রিয়াল নাম্বার হোক, ইন্টিজার হোক, যা হোক। যদি আমরা বলি গুণে আবদ্ধ, তাহলে গুণ করার পর গুণফলটা ওই সেটে থাকতে হবে। যদি না থাকে তখন আমরা বলবো এটা গুণে আবদ্ধ না, যদি না থাকে তখন আমরা বলবো এটা যোগে আবদ্ধ না। তো ন্যাচারাল নাম্বার সেটের ক্ষেত্রে বিয়োগ এবং ভাগ এই দুইটার ক্ষেত্রে আমরা ওই সেটের মধ্যে পাই না, এই জন্য এটা এই এই জায়গাতে আবদ্ধ না। আচ্ছা, এতটুকু নিয়ে এই ক্ষেত্রে আমার মনে হয় যে বললেই হবে। আমরা যদি সামনে আগাই, এখানে এইটার ব্যাপারে কিছু লিখে দিছি ইংলিশে, আপনারা একটু পড়ে দেখবেন। জাস্ট ওই যে যেটা বলছি যে বাংলার সাথে সাথে আমাদের ইংলিশের বিষয়গুলোর সাথে একটু পরিচয় থাকা দরকার। তো একটা ন্যাচারাল নাম্বার সেট হচ্ছে এক ধরনের নাম্বার যেটা নর্মালি কাউন্টিং এর জন্য ব্যবহার করা হয়। ন্যাচারাল নাম্বারস আর দ্য নাম্বারস ইউজ ফর কাউন্টিং, জাস্ট এটাই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই ন্যাচারাল নাম্বারের মধ্যে কিন্তু মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা আছে, প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার। যে সমস্ত সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে আমরা প্রাইম নাম্বার বলি। আর যাদেরকে করা যায় আহ বা প্রাইম নাম্বার যদি না হয় আদারওয়াইজ, সেটা হবে আমাদের একটা কম্পোজিট নাম্বার। আর হোল নাম্বার বলতে একটা নাম্বার আছে, এইটা অনেক বইতে আপনারা পাবেন, অনেক বইতে পাবেন না। সেটা ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে বা এই সেটের সাথে যদি আমরা জিরোকে ইনক্লুড করে দেই, তখন তো আর এটা ন্যাচারাল নাম্বার সেট থাকবে না, তখন তার নাম হয়ে যায় হোল নাম্বার। অর্থাৎ এই সেটের মধ্যে ন্যাচারাল নাম্বার সেটের সাথে শুধু জিরোটা ইনক্লুড করলেই হবে। তাহলে এই সেগমেন্টের মধ্যে আমরা কি আলোচনা করলাম, আপনাদের কি জানতে হবে, এখান থেকে আমরা জানলাম যে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলতে আসলে কি বোঝায়, এই সেটটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এই সেটের মধ্যে কারা থাকবে,
কখন এটা আবদ্ধ হয়, কখন আবদ্ধ হয় না, এবং এর সাথে রিলেভেন্ট তিনটা শব্দ: প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, হোল নাম্বার। শেষ। এইটুকু হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা সম্পর্কে যা জানা দরকার। এরপর হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যার পর যখন আমাদের আহ মানে আপনি ওই 5,000 বছর আগে থেকেই আসেন, ধরেন আপনি পশুপালন করতেছেন, নিয়ে যাচ্ছেন বাইরে, আবার নিয়ে আসতেছেন, এই জন্য আপনার গণনার প্রয়োজন হলো, আপনি স্বাভাবিক সংখ্যা আবিষ্কার করে ফেললেন। এখন ধরেন আপনি এখান থেকে আপনার প্রতিবেশীকে আবার কিছু দিবেন, তার কাছ থেকে আপনি কিছু নিবেন। এই যে দেয়া নেয়া যখন একটা বিষয় আসলো, তখন তো এখানে ধরেন পজিটিভ নেগেটিভের একটা ব্যাপার চলে আসে, যে আমি সবগুলা দিলাম, আবার মানে ওই যে ধার দেওয়ার যে বিষয়টা, তো ধারের ক্ষেত্রে তো অনেক সময় ঋণাত্মক কনসেপ্টটা যুক্ত হয়, অনেক সময় না, ধারের ক্ষেত্রে আমাদের ঋণাত্মক কনসেপ্টটা দরকার হয়। তো তখন আমাদের কি দরকার হলো, তখন আমাদের ঋণাত্মক সংখ্যাগুলোও দরকার হলো, যে আমার কাছে নাই, আমি আরেকজনের কাছে একটা নিছি, তাহলে এটাকে আমি কিভাবে বলবো, এটা তো আমার না, এটা হচ্ছে -1। দুইটা নিছি তাহলে -2, তিনটা নিছি -3। তো এই ধনাত্মক, ঋণাত্মক, জিরো সবগুলাকে একত্র করে যখন আমরা একটা সংখ্যায় চিন্তা করতেছি, তখন সেটাকে আমরা বলতেছি পূর্ণ সংখ্যা। মানে এখানে সব থাকবে, পজিটিভ, নেগেটিভ, সব। পূর্ণ সংখ্যার মধ্যে আপনি দুইটা শব্দ মনে রাখবেন, একটা হচ্ছে জোড় সংখ্যা, আর একটা হচ্ছে বিজোড় সংখ্যা, ইভেন, অড। ইভেন বলা হবে কখন, যখন এটাকে 2 ইন্টু সামথিং আকারে লেখা যাবে। অড বলা হবে কখন, যখন এটাকে 2 ইন্টু সামথিং -1, এন বলতে আসলে একটা ভ্যালু বোঝানো হচ্ছে, 2n -1 আকারে লেখা যাবে। এই আকারে যদি লেখা যায় তখন সেটা হচ্ছে বিজোড় সংখ্যা, আর যদি এই আকারে লেখা যায় তখন সেটা হচ্ছে জোড় সংখ্যা। এই আকারও যদি মনে না থাকে কোনো সমস্যা নেই, একটা সংখ্যা দেখলে আপনি বুঝতে পারবেন যেটা 2 দ্বারা ভাগ করা যাবে সেটাই জোড় সংখ্যা, আর যেটা 2 দ্বারা ভাগ করা যাবে না সেটাই হচ্ছে বিজোড় সংখ্যা। আচ্ছা, এই আহ, আমাদের ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, এই জিনিসগুলো জানার পর আমাদের পরবর্তীতে আরো কিছু সংখ্যা এর মধ্যে আসে। মূলদ, অমূলদ, এগুলো আপনারা ব্যবহার করছেন, ইন্টারমিডিয়েটেও ছিল, ইভেন এসএসসি তেও ছিল। তো মূলদ সংখ্যা কোন সংখ্যাগুলোকে আমরা বলি, যে সমস্ত সংখ্যাকে আমরা একটা নির্দিষ্ট ফরম্যাটে প্রকাশ করতে পারি। এই সেটটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, আর সেই ফরম্যাটটা হচ্ছে পি বাই কিউ। যখন কোনো সংখ্যাকে আপনি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন, তখন সেই সংখ্যাটাকে আপনি বলবেন মূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যাকে আমরা যদি চিনতে চাই, তাহলে আমাদের কিভাবে চিনতে হবে? 1 নাম্বার, যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, কারণ যে কোনো পূর্ণ সংখ্যাকে আপনি ভাগ আকারে প্রকাশ করতে পারেন, 1/1, -5/1, কারণ এখানে কন্ডিশন নাই যে নিচের সংখ্যাটা 1 হওয়া যাবে না, এখানে কন্ডিশন হচ্ছে নিচের সংখ্যাটা 0 হওয়া যাবে না, তার মানে যে কোনো পি সংখ্যাই মূলদ সংখ্যা। পি আর কিউ জিনিসটা কি? ও আচ্ছা, হ্যাঁ আমি বলবো। গুড, ভালো প্রশ্ন করছেন, এটা স্কিপ হয়ে গেছিল। এখানে পি আর কিউ হচ্ছে তারা প্রতিনিধি, আসলে রিপ্রেজেন্টেটিভ। আমরা তো আসলে ধরেন এখানে যত মূলদ সংখ্যা আছে সব সংখ্যাগুলো তো আমরা এই সেটের মধ্যে লিখতে পারতেছি না। আমরা কি করতেছি, একটা জেনারেলাইজড ফর্ম নিয়ে আসতেছি। আপনারা যদি ধারার অঙ্ক করে থাকেন 9-10-এ, তো সাধারণ পদ আপনারা বের করতেন, মনে করে দেখেন যে প্যাটার্ন থেকে সাধারণ পদ, মানে লাস্টে যে টার্মটা হয় ওইটা ধরে, সাধারণ পদ থেকে সুবিধা কি, ওই পদ থেকে অন্য সব পদ বের করা যায়। তাহলে আমরা এই যে আমাদের মূলদ সংখ্যাগুলা, এই মূলদ সংখ্যাগুলাকে একটা সিম্বলের মাধ্যমে কিভাবে প্রকাশ করব, ওইটা ওই চিন্তা থেকে মূলত এটা লেখা হয়েছে, যে পি বাই কিউ। এখানে পি হচ্ছে প্রতিনিধি, কিউ হচ্ছে প্রতিনিধি। কিসের প্রতিনিধি? তারা কোথা থেকে আসবে? তারা আসবে জেড থেকে, পূর্ণ সংখ্যা থেকে। তার মানে পি একটা পূর্ণ সংখ্যা, কিউ একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে? শুধু কন্ডিশন হচ্ছে, যেহেতু কোনো কিছুকে আমরা 0 দ্বারা ভাগ করতে পারি না, সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়, তো কিউটা 0 হওয়া যাবে না। 0 ছাড়া অন্য কোনো সংখ্যা হোক তাতে কোনো আপত্তি নাই, কিন্তু পি এর ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই। এটা 1 2 3 4 পূর্ণ সংখ্যা বলতে আমাদের এই আগের যে সেটটা আমরা দেখে আসলাম, এই সেটের যে কোনো মেম্বার এখানে পি এবং কিউ হতে পারে, শুধু কিউ 0 হইতে পারবে না। এটা হচ্ছে পি এবং কিউ এর পরিচয়। আচ্ছা, চেনার উপায় যদি আমরা আবার ফিরে যাই, তাহলে 1 নাম্বারটা এটা ইজিলি আমরা বুঝতে পারবো, যে কোনো পূর্ণ সংখ্যা দেখেই এটা একটা মূলদ সংখ্যা। 2 নাম্বার হচ্ছে যে কোন সংখ্যায় দশমিক বিন্দুর পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকলে তা মূলদ সংখ্যা। এটা এই ভাষাটা হয়তো আপনাদেরকে কনফিউজ করতে পারে। সহজভাবে বললে সসীম দশমিক মূলদ সংখ্যা, যেমন 1.13, 473.3659, মানে যেই দশমিকের পর যে যখন শেষ হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো মূলদ সংখ্যা। আর যদি অসীম হয় সেই ক্ষেত্রেও আমরা মূলদ বলতে পারবো, যদি সেটাকে আবৃত দশমিকে প্রকাশ করা যায়, অর্থাৎ একই জিনিস বারবার আসতে থাকে, তখন সেটাকে অসীম হইলেও আমরা মূলদ সংখ্যা বলবো। যেমন এই যে
07 ডট ডট ডট, তার মানে এইভাবেই চলতেই থাকবে, 07 আসতেই থাকবে। তো এটাকে লেখা যাবে 2.07, এটার উপর আমরা এই যেরকম ডট দিয়ে এটাকে আবৃত করে দেই, আবৃত দশমিক। হোপফুলি এইগুলো আপনাদের সবার জানাই আছে। তো এটাকে যদি একটা লাইনে আমরা ইংলিশে বলতে চাই, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে অল রেশনাল নাম্বারস when written in their equivalent decimal form will have terminating and repeating decimals, অর্থাৎ সসীম দশমিক এবং আবৃত দশমিক, সসীম দশমিক, আবৃত দশমিক। তখন আমরা বলবো এরা মূলদ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। এই হচ্ছে মূলদ সংখ্যার ব্যাপারে যতটুকু আপনাদের জানা প্রয়োজন। আচ্ছা, এই হ্যান্ড নোটটা দিয়ে দিব আপনাদের, যেটাতে ক্লাস নেওয়া হচ্ছে। এরপর অমূলদ সংখ্যা, এটা নিয়ে আর আপনার চিন্তা ভাবনা করতে হবে না, মূলদ সংখ্যা না হলেও অমূলদ সংখ্যা। ওয়েবসাইটে দিবেন না ওই আমাদের আহ, হোয়াটসঅ্যাপ? এটা এটা সমস্যা নাই, আমি হোয়াটসঅ্যাপে আপনাদের যে গ্রুপ আছে গ্রুপে দিয়ে দিব। তাছাড়া আমাদের সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিম আপনাদের ম্যাটেরিয়ালস গুলো অ্যাভেলেবল করে দিবে, রেকর্ডেড ক্লাস, তারপর যে পিডিএফ গুলো ফার্স্ট ক্লাস হিসেবে এটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার, ওই যে বললাম যে মূলদ না হলেই সেটা অমূলদ। কিছু পরিচিত আছে, যেমন √2, √3, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, আমরা দেখবো আজকে যে প্রমাণ আসে যে √2 একটি অমূলদ সংখ্যা। এটা এই প্রমাণ আপনারা 9-10-এ করছেন, এই প্রমাণ আপনারা ইন্টারমিডিয়েটে করছেন, এই প্রমাণে এখন আপনারা অনার্স এসেও করবেন। সো এইটা আমার মনে হয় যে অপরিচিত কিছু না, পরিচিত বিষয়। মূলদ নয় এরকম সূচকীয় মান যদি থাকে, পাওয়ার আকারে যদি থাকে, যেটা মূলদ সংখ্যা না, যেমন 2 স্কোয়ার যদি হয় 2^2, এটা না, √2 তার পাওয়ার √2। তো এই ধরনের সংখ্যাগুলাও অমূলদ সংখ্যা। আসলে √2 দেখলে আপনার মাথায় চলে আসবে এটা অমূলদ, তো এটা আলাদাভাবে মনে রাখার কোনো প্রয়োজন নাই। আর কিছু বহুল ব্যবহৃত সংখ্যা আছে, সিম্বল আছে, যেমন পাই, অয়লার্স নাম্বার, তারপর লগ সামথিং, 3, 4, 5, 6 যেটাই হোক, এই মানগুলাও অমূলদ সংখ্যা হিসাবেই পরিচিত। আমরা যদি চার্ট আকারে সামারি করি, তাহলে সাধারণত টেক্সট বইগুলোতে এইভাবে সামারিটা দেওয়া থাকে। বাস্তব সংখ্যা এটাকে প্রথমে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। অমূলদ সংখ্যার এটার আসলে আলাদা কোনো ক্লাসিফিকেশন নাই, বাট অমূলদ সংখ্যা যেগুলা ওগুলাকে আমরা আবার কিছু ক্লাসিফাই করতে পারি, কিছু নাম দিয়ে ক্লাসিফাই করা যেতে পারে। যেমন যে এই ধরনের সংখ্যাগুলো একটা ক্লাসের মধ্যে পড়ে, এগুলো একটা ক্লাসের মধ্যে পড়ে, তো ওইটা আলাদাভাবে জানার দরকার নাই, এই জন্য এখানে আলাদা ক্লাসিফিকেশন দেখানো হয় নাই, টেক্সট বইগুলোতে সাধারণত দেখানো হয় না। বাট অমূলদ সংখ্যার যে কোনো ভাগ নাই এই কথাটা আবার ভুল, অমূলদ সংখ্যাকেও আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তো মূলদ সংখ্যাকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করতে পারি, প্রথমে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে মূলদ ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার মধ্যে আমাদের ওই যে জেড যেটা ছিল, সেখানে ধনাত্মক সংখ্যা আছে, সেখানে অঋণাত্মক মানে জিরো সহ এখানে দেওয়া হয়েছে, এই জন্য অঋণাত্মক শব্দটা বলছে। ঋণাত্মক সংখ্যা আর হচ্ছে অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যার মধ্যে তাহলে ওই যে শূন্যকে যদি আলাদা করি, তাহলে ধনাত্মক সংখ্যা পাবো আর শূন্য পাবো। আর ভগ্নাংশের দিকে যদি আমরা যাই, তাহলে 3 ধরনের ভগ্নাংশ আছে, প্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এই ছিল আমাদের সংখ্যা পদ্ধতির আপনাদের সিলেবাসের সাথে সংশ্লিষ্ট যে টার্মগুলা, সেই টার্মগুলার ব্যাখ্যা। এর মধ্যে আপনারা কোনো প্রশ্ন করতে চান? স্যার এইগুলা যতগুলা ক্লাস করলাম, মানে হ্যাঁ, এগুলো মনে মনে থাকার জন্য, মনে রাখার জন্য কি কি করতে হবে আমাদের, একটু টিপস দিলে ভালো হতো। আচ্ছা, এখন এই যে মনে রাখার জন্যই তো আমি এত ব্যাখ্যা করতেছি, আপনাদের এই সংখ্যাগুলা বুঝে মানে ব্যাখ্যা করে করে, না হলে তো এক লাইনে বলেই আমরা আগে যেতে পারতাম। তো এখন আমার এক্সপ্লেনেশন শোনার পর বা ক্লাস করার পর আপনি হলো এই ম্যাটেরিয়ালস গুলো নিয়ে একবার পড়বেন আর চিন্তা করবেন যে স্যার ক্লাসে কি কথাগুলো বলছিল, তারপরে দেখবেন আপনার মনে থাকে কিনা। অর্থাৎ আপনার মনে থাকার জন্য যতটুকু আসলে আলোচনা প্রয়োজন সেই আলোচনাটা করে দিচ্ছি, ঠিক আছে? জি দেখি স্যার। আমরা আমরা কিছু ক্লাস আপনারা করেন, তারপরে দেখবেন আপনাদের ম্যাথমেটিক্সে আসলে মানে শুধুমাত্র পরীক্ষায় পারা না, কনসেপচুয়াল কোনো পরিবর্তন হয় কিনা। আমরা কিন্তু ম্যাথমেটিক্সকে একটা ল্যাঙ্গুয়েজ মনে করি, আমরা যারা ম্যাথের স্যার টিচার। সিলেক্ট করলে হবে? আপনার সিলেক্ট করলে, হ্যাঁ, লেকচার সিলেক্ট করলে হবে? আহ, আমি লেকচার স্লাইডের মধ্যে মূলত পরীক্ষার জন্য যা লাগবে এবং বেসিক গুলা এগুলা ইনক্লুড করে দিব। অনেক সময় হয়তো সময়ও হবে না, সেক্ষেত্রে আমি বইয়ের যে অংশটা দরকার সেটাই আমি স্লাইডের মধ্যে দিয়ে দিব। তো এটা হলো আপনার ফার্স্ট রিডিং ম্যাটেরিয়ালস। এটার সাথে আপনাদের কাছে তো বই আছে ডেফিনেটলি, সেই বইগুলো আপনি রিলেট করবেন, রিলেট করে আমাকে ফিডব্যাক দিবেন যে স্যার আপনি যে পড়াইছিলেন তার মধ্যে কিন্তু এই জিনিসগুলো কভার হয়েছে, আর এটা কিন্তু কভার হয় নাই, এটা আমার পরীক্ষার জন্য লাগবে কিনা। এটা আমাদের ওই যে শেষ লাস্টের দিকে যখন আমরা সাজেশনে যাব, তখন ওই মূলত ওই প্রসঙ্গগুলো আসবে যে স্যার এটা এটা পড়া হয়েছে আর বইয়ের এটা এটা কিন্তু পড়া হয় নাই। তো হোপফুলি আশা করি, আমি চেষ্টা করব আমার লেকচার নোটের মধ্যে অলমোস্ট
ম্যাক্সিমামটা নিয়ে আসার জন্য, যেটা আপনাদের দরকার পরীক্ষার জন্য এবং বেসিক জানার জন্য। এর বাইরে মানে হয়তো খুব একটা দরকার হবে না। আর হলো সেটা আমরা ওই যে ফাইনাল যখন সাজেশনে যাব, সামারাইজ করব, তখন আমরা সেটা পেয়ে যাব। তা আপাতত আপনারা লেকচার নোটটা কমপ্লিট করেন, কারণ এখানে আমি 2-3টা বই থেকে বা যা যা দরকার সবগুলোকে আমি এগ্রিগেট করে দিচ্ছি, একত্রে করে দিচ্ছি। স্যার, আপনি যতটুকু পড়াচ্ছেন এর বাইরে কি আর পড়ার দরকার আছে? ওইটাই বললাম যে এর বাইরে আমি মনে করতেছি দরকার নাই। বাট আপনাকে যেটা করতে হবে, আপনারা তো কলেজে ক্লাস করবেন, সেখানে তো মোটামুটি ভাবে স্যাররা একটা ডিরেকশন দিবে, ক্লাসে পড়াবে। তো আপনি কম্পেয়ার করবেন যে স্যার আসলে যা করাইছিল তার বাইরে কিছু এখানে দিচ্ছি কিনা। জাস্ট ওই কম্পারিজনটা করে আমাকে ফিডব্যাক দিলেই হবে যে স্যার আপনি যা করেছিলেন তার বাইরে এই জিনিসগুলো আমাদেরকে করতে বলছে বা পড়তে বলছে। তো ওর মধ্যে যদি কিছু মনে হয় যে না করা দরকার, আমি তখন সেটাই করে দিব। তা আপাতত আপনারা এইটাই মাথায় রাখেন যে আমি যা পড়াচ্ছি এটা কমপ্লিট করলেই হবে। আমি পুরো কোর্সটা আপনাদের গুছাই দিব। ফোকাস হচ্ছে পরীক্ষাতে এ প্লাস। আর এবং এর সাথে আমরা তো শুধু একটা প্রশ্ন মানে সরাসরি প্রশ্নে গিয়ে তো আমরা বুঝতে পারি না, ওটার বেসিক না জানা থাকলে। তো এই জন্য ফান্ডামেন্টাল যত বেসিক আছে, এই যে আমার ক্লাস ডিউরেশন গুলো হয়তো এই জন্য একটু বেশি হয়ে যাবে, 1 ঘন্টার জায়গায় হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে। বাট ফান্ডামেন্টাল বেসিক গুলো আমি আপনাদের চেষ্টা করবো বুঝাই দেওয়ার জন্য ইন ডিটেলস। স্যার ইন্টারে ক্লাস করার অভ্যাস আছে অনলাইনে 3 ঘন্টা 4 ঘন্টা। আচ্ছা আচ্ছা, তাহলে তো সমস্যা নেই। আপনারা এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আপনারা কি বুঝতেছেন কিনা? আমার ক্লাস বোঝা যাচ্ছে? জি জি স্যার, আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমাকে হ্যাঁ স্যার, ফিডব্যাক দিবেন। বোঝা হ্যাঁ, যাচ্ছে। ফিডব্যাক দিবেন। জি স্যার, ভুল আছে। হ্যাঁ, আর আপনাদের অবশ্যই এটা যেহেতু ফার্স্ট আপনারা শুরু করছেন, তো আপনারা প্ল্যাটফর্মে নতুন। হ্যাঁ, আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন যে আমরা এই জায়গায় কোর্স করতেছি এবং এখানে ক্লাসগুলো এমন হচ্ছে। ভালো জিনিস অন্যদের সাথে শেয়ার করতে হয়। তবে আমি কনফিডেন্ট ইনশাল্লাহ আপনাদের ম্যাথে শুধু আপনারা ভালোই করবেন না, আপনাদের এক্সপিরিয়েন্সটা ডিপেন্ড হবে। যেটা আমি বলতেছিলাম যে আমরা ম্যাথের টিচাররা কিন্তু ম্যাথমেটিক্সকে একটা ভাষা মনে করি, একটা ল্যাঙ্গুয়েজ মনে করি। আর একটা ল্যাঙ্গুয়েজের বিশেষত্বটা কি? আপনি যখন বাংলা বলেন আপনি কিন্তু চিন্তা করেন না যে আমি কি বলতেছি, আপনার ব্রেন কিন্তু কাজ করে। ব্রেন চাপ না থাকে, যেমন পাগল সে তো উল্টাপাল্টা বলে। তার মানে আপনি যে কথা বলতেছেন আপনার ব্রেন কাজ করতেছে, বাট আপনাকে চিন্তা করে বলতে হচ্ছে না। যারা ভালো ইংরেজি বলতে পারেন, আপনি যখন ইংরেজি বলেন আপনাকে চিন্তা করতে হয় না, এটাকে বলা হয় ফ্লুয়েন্সি। তা আপনি যখন ম্যাথের ভেতরে ঢুকতে পারবেন, ম্যাথকে বুঝতে পারবেন, তখন এই ফ্লুয়েন্সিটা আপনার মাথার মধ্যে আসবে, আপনার ব্রেনের মধ্যে আসবে, তখন অনেক দ্রুত কাজ করবে। তখন আপনার কাছে জিনিসটা আর তখন আর কঠিন মনে হবে না। বাংলা বলতে আমাদের কাছে কঠিন লাগে না, বাট আপনি আরবি বলতে যান, আপনি স্প্যানিশ বলতে যান, আপনার কাছে কঠিন লাগবে। কারণ কি? ওই জিনিসটা ফ্লুয়েন্সি আপনার নাই। তো ম্যাথকে আপনি যখন অনুধাবন করতে পারবেন, আপনি যখন রিলেট করতে পারবেন, তখন আপনার মধ্যে সেই ফ্লুয়েন্সিটা আসবে। সো দিস ইজ কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ, এবং আমার কাজটাই হচ্ছে আপনাদের এই ভাষার, এই গণিতের ভাষাটা বোঝানো এবং এটার ফ্লুয়েন্সিটা আপনাদের মধ্যে নিয়ে আসা। সো আশা করি আমাদের ভালো এক্সপিরিয়েন্স হবে। দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস। আপনারা আরো কিছু ক্লাস করলে তারপর বুঝতে পারবেন যে হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি বা কতটুকু ইমপ্রুভ হচ্ছে, বা স্যারের কথাটা আসলে কতটুকু যৌক্তিক বা স্যার কথার এখন প্রতিফলন আছে কিনা। হ্যাঁ বলেন, আপনার কি বিরতি স্যার চাচ্ছেন? এখন ব্রেক চাচ্ছেন? যতটুকু না স্যার, স্যার হ্যাঁ এখন যতটুকু পড়াইছেন ওইটুকু তো বেসিকের জন্য পড়াইছেন না? হ্যাঁ হ্যাঁ, এগুলো সবই বেসিক। আর নতুন সিলেবাসের যে কোশ্চেন প্যাটার্ন, আপনাদের তো এখন শর্ট কোশ্চেন গুলো আগের মতো আসবে না। আগে যেমন যে শর্ট প্রশ্ন আসতো আগের সিলেবাসে, তো কো সেই আর খ ক্ষেত্রে মিলে একটা প্রশ্ন। কো হ্যাঁ আর খ মিলে, কো আর খ মিলে একটা প্রশ্ন এক হ্যাঁ হ্যাঁ নম্বরে মনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আগের সিলেবাসে আচ্ছা, যাই হোক, আমরা কোশ্চেন প্যাটার্ন আমি আলোচনা করে দিব আলাদাভাবে, আলাদা একটা ক্লাসে, যে কি পড়তে হবে। আপনারা আপাতত দেখেন যা বোঝানো হচ্ছে, আপনার কাজ হচ্ছে জিনিসগুলো ভালো করে বোঝা, এবং আপনি যেন আপনার একজন ফ্রেন্ডকে এই সেম জিনিসটা এইভাবে বলতে পারেন যে এই যে আমরা এখন যেটা পড়বো, যেমন অ্যাবসলিউট ভ্যালুটা কি, মডুলাসটা কি, এটা যেন আপনি বলতে পারেন। এতটুকু হলেই হবে। আর পরীক্ষার জন্য যেগুলো, ওগুলো আমরা যাব। আমাদের আজকেও ক্লাসের লাস্ট 30 মিনিটস আমি ম্যাথ সলভের জন্য রাখছি। আমাদের অলমোস্ট 9টা 20 বেজে গেছে। আচ্ছা, সমস্যা নাই, আর একটু দ্রুত যাইতে হবে হয়তো। স্যার আহ, শুরু। স্যার হ্যাঁ, সিলেবাসের সাথে যদি কোশ্চেন সলভ আমাদের আমাদের কোশ্চেন সলভ আছে। এই যে আমাদের, হ্যাঁ ফয়সাল, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন, যদি কথা আটকে গেছে। আমাদের যে আজকের ক্লাসের যে অংশগুলা, এই অংশগুলোর উপর যে ম্যাথ গুলো আসতে পারে, যে আমরা এগুলো সলভ করব, এইগুলা স্লাইডের মধ্যেই আছে। ঠিক আছে? এগুলো আলাদাভাবে যে স্যার গাণিতিক, আপনি যেভাবে স্যার আপনি যেভাবে পড়াচ্ছেন ওইটাই ঠিক আছে। হ্যাঁ এটা হয়তো আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, গাণিতিক সমস্যার জন্য জি আলাদা স্যার। সেগমেন্ট আছে। বাট আমরা যদি জিনিসগুলো না জেনে যাই, তাহলে আমি বুঝাবো যখন আপনি বুঝবেন, আমি তো এখানে লাইন বাই লাইনে এক্সপ্লেন করবো, কিন্তু পরে আপনি ওটা পারবেন না। জিনিসটা আপনার মাথায় যদি না থাকে, তখন এটা কঠিন হয়ে যাবে।
আচ্ছা ঠিক আছে, আমাদের খুব বেশি নাই, আমরা একটু এখন দ্রুতই আগাবো। আহ আচ্ছা, আমি আবার এক্সপ্লেনেশনে যাচ্ছি। আমি আপনাদের কাছে কোশ্চেন দিব, আমি প্রত্যেকটা সেগমেন্টে যখন আলোচনা শেষ হবে তখন আপনাদের সময় দিব প্রশ্ন করার জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু এবং তার প্রপার্টি, এইটা হচ্ছে এই লেখাটা আপনাদের সিলেবাস থেকে নেওয়া, আপনাদের সিলেবাসে এই জিনিসটা আছে যে অ্যাবসলিউট ভ্যালু এবং তার প্রপার্টি। তো আপনাদের এখান থেকে জানতে হবে অ্যাবসলিউট ভ্যালু কি, মানে মডুলাস। মডুলাস বলতে কি বোঝায়, মডুলাস শব্দটা বেশি পরিচিত হয়তো, বা পরম মান। পরম মান শব্দটা কি বোঝায় এবং এটার কিছু বৈশিষ্ট্য। এখান থেকে পরীক্ষায় কি আসে, এই যে পরম মান সম্পর্কিত আহ, যে প্রপার্টি গুলো আছে সেখান থেকে কিছু প্রমাণ পরীক্ষায় আসে। কিছু বলতে আসলে একটা প্রমাণই ঘুরে ফিরে আসে। এই যে এ প্লাস মডুলাস অফ এ প্লাস বি লেস অর ইকুয়াল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি, এটা প্রমাণটা আমরা দেখবো। তার আগে আমরা একটু জেনে নেই আমরা যে জিনিসটা শিখতে চাচ্ছি ওই জিনিস আসলে কি বোঝায়, মডুলাস বলতে কি বোঝায়। এই জিনিসটা না জেনে তো আমরা সরাসরি প্রশ্নে যেতে পারি না। তাহলে কোন একটা বাস্তব সংখ্যা এক্স, এটা 1 2 3 4 5 6 7 8 -10 -20 -100 যে কোনো কিছু হতে পারে। এই এক্স এর পরম মানকে প্রথমত আমরা কিভাবে প্রকাশ করব? ম্যাথমেটিক্স এর যে কোনো বিষয়ে আপনি যখন যাবেন ফার্স্ট আপনাকে নোটেশন, যে আমি তাকে চিনবো কিভাবে। তাহলে কোনো একটা সংখ্যার পরম মান হচ্ছে দুই পাশে এরকম দাগ দিয়ে, লম্বা দাগ দিয়ে তার ভিতরে সংখ্যাটা থাকবে, যেমন এই যে মডুলাস অফ এক্স। এক কথায় যদি বলি এর কাজ কি, এর কাজ হচ্ছে যে কোনো সংখ্যাকে পজিটিভ করে দিবে। যেই সংখ্যায় আপনি এর ভিতরে দিবেন, ইটস এ কাইন্ড অফ ফাংশন, যে সংখ্যায় আপনি এর মধ্যে দিবেন সেটা প্লাস হয়ে যাবে। এক্স এর মান যদি আপনি -2 বসান সেটা প্লাস হয়ে যাবে, +2 হয়ে যাবে। অর্থাৎ মডুলাস অফ -2 ইকুয়ালস টু হবে +2। মডুলাস অফ 2, এটা তো পজিটিভ আছে, এটা পজিটিভই রাখবে। এখন এই যে কাজটা সে করে, এই কাজটাকে আপনি যদি ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে চান তখন আপনাকে এভাবে প্রকাশ করতে হবে যে মডুলাস অফ এক্স ইকুয়ালস টু এক্স যখন এক্স গ্রেটার ইকুয়াল 0, মডুলাস অফ এক্স ইকুয়ালস টু -x যখন এক্স লেস দেন 0। এইখানে আপনি অথবা এইভাবে লেখা যায়, এখানে আপনি হয়তো কনফিউজ হয়ে থাকতে পারেন। এই জায়গায় এই যে এক্স গ্রেটার দেন 0 এটা হচ্ছে কন্ডিশন, আর এই যে এক্স এটা হচ্ছে আউটপুট, কনসিকুয়েন্স, ফলাফল। কন্ডিশনটা কি? এক্স এর মান যদি 0 সমান অথবা 0 থেকে বড় হয় তখন কি ঘটবে? মডুলাসের ভিতরে যা থাকবে তাই হবে। কথাটা বলতেছে এইভাবে, এক্স এর মান যদি 0 থেকে ছোট হয় তখন কি ঘটবে? তখন মডুলাসের ভেতরে যা থাকবে তার সামনে একটা মাইনাস দিতে হবে। এইটা হচ্ছে মূল মেকানিজম, এটা হচ্ছে মূল কথা মডুলাসের। আমি কথাটা আবার বলতেছি, আহ একটা সংখ্যার মডুলাসে যখন আমরা যাব, এটার ম্যাথমেটিক্যালি যেভাবে প্রকাশ করা হয়েছে, মডুলাস অফ এক্স ইকুয়ালস টু এক্স যখন এক্স গ্রেটার ইকুয়াল 0, মডুলাস অফ এক্স ইকুয়ালস টু -x যখন এক্স লেস দেন 0। এই যখনের পরে যেটা লেখা আছে এটা হচ্ছে সংখ্যার বৈশিষ্ট্য, যে সংখ্যার মডুলাস আমরা করব সে কেমন সেই কথাটা আপনি বলে দিচ্ছেন, কন্ডিশন। এটা স্টেপ ফাংশন আকারে লেখা। আমরা ফাংশন অধ্যায়ে যখন যাব ওইখানে এই যে আপনি এক পাশে শুধু সেকেন্ড ব্র্যাকেট দেখতেছেন আরেক পাশে নাই, এই যে বিষয়গুলো তখন ক্লিয়ার হবে। তো এটা হলো বিশেষ ধরনের একটা রিপ্রেজেন্টেশন ফাংশনের ক্ষেত্রে আমরা করি যখন খণ্ডিত ফাংশন থাকে। তাহলে এখানে কথাটা কি হচ্ছে, যে যখন মডুলাসের ভেতরে যেই সংখ্যা থাকবে সে 0 থেকে বড় অথবা 0 সমান, তখন তার ভেতরে যা আছে আমরা তাই লিখবো। যেমন মডুলাস অফ এক্স প্লাস 5, কথার কথা যদি এটা হয়, আমরা বলতেছি এক্স প্লাস 5 গ্রেটার দেন 0, তাহলে এটার আউটপুট হবে এক্স প্লাস 5। যদি আমরা বলি যে এক্স প্লাস 5 এটা লেস দেন 0, তাহলে তখন এটার আউটপুট কি হবে? তখন এই যে মডুলাসের ভেতরে যা আছে এক্স প্লাস 5 এটার সামনে একটা মাইনাস দিতে হবে, যে মাইনাস এক্স প্লাস 5। এই হচ্ছে আমাদের মডুলাস। এটার মাধ্যমে কি হয়? এটার মাধ্যমে ওই কাজটাই সে করে, যে কোনো সংখ্যাকে পজিটিভ করে দেয়। যেমন আমরা এখন যদি দেখি একটা সংখ্যা দিয়ে, যেমন মডুলাসের ভেতরে আমরা দিলাম -2, তাহলে -2টা কি, কোন কন্ডিশনের মধ্যে পড়তেছে? -2টা 0 থেকে ছোট, 2 নাম্বার কন্ডিশন। তাহলে তখন কি করতে হয়? -2 এই যে এক্স হলো মডুলাসের ভেতরের সংখ্যা, তাহলে মডুলাসের ভেতরের সংখ্যা হচ্ছে -2, এর সামনে একটা মাইনাস দিতে হবে, তাহলে -2 এর সামনে একটা মাইনাস, ইকুয়ালস টু মাইনাসে মাইনাসে +2। এই হচ্ছে আমাদের মডুল। আর যদি ধনাত্মক থাকে মডুলাস অফ 2 তখন কি হবে? তো তখন আমাদের কন্ডিশন হচ্ছে প্রথম কন্ডিশন গ্রেটার ইকুয়াল 0। যদি গ্রেটার ইকুয়াল 0 হয় তাহলে মডুলাস অফ 2 ইকুয়ালস টু এই যে ভেতরে যা আছে তাই থাকবে, ইকুয়ালস টু 2। শেষ। এই হচ্ছে আমার মনে হয় যে পরম মানের ব্যাপারে যেটা আপনার জানা দরকার, যেটা বোঝা দরকার। আর এটার সাথে রিলেভেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে সংখ্যা রেখা। এটা আপনারা জানেন যে একটা সংখ্যা রেখার দুইটা অংশ থাকে, ধনাত্মক অংশ, ঋণাত্মক অংশ। 0 হচ্ছে তার ডিভাইডার, 0-র বাম পাশে, অর্থাৎ 0 মূলত আমাদেরকে সংকেত দেয় যে একটা সংখ্যা ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা। 0-র থেকে এই পাশে যদি থাকে, ডান দিকে থাকলে সেটা হচ্ছে ধনাত্মক, বাম দিকে থাকলে সেটা হচ্ছে
ঋণাত্মক। আচ্ছা, এখন এই মডুলাসের কিছু প্রপার্টি আছে, এই প্রপার্টি গুলা পরীক্ষায় আসতে দেখি না আমি এখন পর্যন্ত, এর আগে বিগত বছরগুলোতে। এইটার সংক্ষেপে আমি শুধু একবার করে বলে যাই। প্রথম যে প্রপার্টিটা আছে, মডুলাস অফ এ গ্রেটার ইকুয়াল 0, মানে যে কোনো সংখ্যার মডুলাস শূন্যের সমান বা শূন্যের থেকে বড়, ঋণাত্মক কখনো হবে না। ওইটা আমরা দেখলাম, মডুলাসের কাজই হচ্ছে ধনাত্মক করে দেওয়া। তাহলে শূন্যের সমান কখন হবে? যখন সংখ্যাটা 0 হবে, মডুলাস অফ 0 ইকুয়ালস টু 0। তাছাড়া সবসময় 0 থেকে বড়। কোনো একটা সংখ্যার মডুলাস তার ঋণাত্মক সংখ্যার মডুলাসের সমান। এখন আপনি একটু সিম্পল ভাবে চিন্তা করেন, একটা মডুলাসের কাজ যদি হয় যে কোনো সংখ্যাকে পজিটিভ করে দেওয়া, তাহলে সেই সংখ্যাটা সাপোজ 5, এটার মডুলাস ইকুয়ালস টু কি হবে? 5 হবে। তারপরে এটা ঋণাত্মক সংখ্যা হচ্ছে -5, এটার মডুলাস হবে 5। তাহলে কি একই জিনিস দিচ্ছে? এই কথাটাই 2 নম্বর প্রপার্টিতে বলছে, মডুলাস অফ এ ইকুয়ালস টু মডুলাস অফ -a ফর অল এ বিলংস টু আর। সকল বাস্তব সংখ্যার জন্য এটা প্রযোজ্য। 3 নাম্বার কি বললো? 3 নাম্বার প্রপার্টিতে আমাদের বলতেছে এই যে এটা, যে কোনো একটা সংখ্যা তার মডুলাসের পজিটিভ এবং নেগেটিভ মানের মধ্যে বিলং করে, এই মানের মধ্যে থাকে। এই ধরনের প্রপার্টি আপনারা 19 একটা ছিল, সরি 19 ইন্টারমিডিয়েট ছিল, ওইখানে আপনারা ব্যবহার করে আসছেন। যেমন -5 লেস দেন এক্স লেস দেন 5, এটাকে আপনি এরকম লিখতে পারতেন, মডুলাস অফ এক্স লেস দেন 5। এই ধরনের প্রপার্টি ছিল, এটার সাথে রিলেভেন্ট, কিছুটা রিলেট করা যায় আর কি। তো কোন একটা সংখ্যা আমরা যদি সংখ্যা দিয়ে চিন্তা করি, যেমন 5, তাহলে 5 এর মডুলাস হচ্ছে 5, তাহলে এটা সমান বলতে পারি আমরা, সেই ক্ষেত্রে লেস অর ইকুয়াল যেহেতু ব্যবহার করা হয়েছে। আর এটা ঋণাত্মক মান কি হবে? -5, মানে মডুলাস হলো 5, তার সামনে মাইনাস, তাহলে 5 তো এই দুইটার মাঝেই অবস্থিত, এখানে সমান হয়ে যাচ্ছে, বাট -5 এর থেকে বড় এবং 5 এর সমান অথবা 5 এর ছোট, যে কোনো একটা কন্ডিশন সবসময় ফুলফিল করে, তো সমানটা এখানে ফুলফিল করতেছে। তো এইগুলো আসলে বেশি বুঝতে গেলে আপনাদের কাছে আর কঠিন লাগবে। এই প্রপার্টি গুলার মধ্যে আমাদের যেটা প্রমাণ শিখতে হবে বা জানতে হবে, সেটাকে আপনার মার্ক করে রাখেন। আপনার পরীক্ষার জন্য লাগবে হচ্ছে এই যেটা, মডুলাস অফ a প্লাস বি লেস অর ইকুয়াল মডুলাস অফ a প্লাস মডুলাস অফ বি। এইটা মডুলাস অফ a মাইনাস বি লেস অর ইকুয়াল মডুলাস অফ a প্লাস মডুলাস অফ বি। বাকি যেগুলো আছে এগুলো আপনারা এক নজর একটু দেখে রাখবেন, জাস্ট, আর কিছু করতে হবে না। এইখানে আমাদের অঙ্ক করার জন্য এইটা লাগে অনেক সময়, যেটা ওই যে এর আগে এখানে লিখছি আর কি, এই প্রপার্টিটা। আর এইটা অনেক সময় দরকার হয়। আচ্ছা, মার্ক করে রাখলাম, যেহেতু পিডিএফটা দিয়ে দিব, মার্ক করা থাকবে। এই হচ্ছে মডুলাসের প্রপার্টি গুলা। সো এখানে আমাদের এক্সাম ফোকাস তেমন কিছু নাই, শুধুমাত্র এটার প্রমাণ, এটা আমরা ক্লাসের পরের দিকে দেখবো আজকে। আচ্ছা, এরপরে ব্যবধি আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে কনসেপচুয়ালি, কিছু কিছু অঙ্কে দেখা যাবে ব্যবধি আসবে। তো এটা এক নজরে একটু বলে দেই। ব্যবধি হচ্ছে বিশেষ ধরনের সেট। নর্মালি আপনারা সেট পেপারে যা জানেন সেটা হচ্ছে সেটের মধ্যে উপাদানগুলা কিভাবে থাকে, যেমন 1 2 3 4, সেটের উপাদানগুলা কমার মাধ্যমে আলাদা করে দেই আমরা। তো ব্যবধি একটা বিশেষ ধরনের, বিশেষ শব্দটা এই জন্য দেওয়া হয়েছে কারণ এটা এই সেটটা এইভাবে প্রকাশ করা হয় না, এই সেটটা হলো রেঞ্জ আকারে থাকে। এ শুধু বলবে যে এখান থেকে শুরু হবে এখানে গিয়ে শেষ হবে, কিন্তু ভেতরে অসংখ্য, মানে কোনো সুনির্দিষ্ট থাকবে না। যেমন এখানে 4টা উপাদান আছে, তো ব্যবধির সেটের মধ্যে এরকম 4টা থাকবে না, অসংখ্য থাকবে, ইনফাইনাইট সংখ্যক থাকবে, যেটা আমরা গুণে শেষ করতে পারবো না, এই পরিমাণ থাকবে। তো এইগুলার এক নাম্বার হচ্ছে মুক্ত ব্যবধি বা খোলা ব্যবধি। এই খোলা ব্যবধির কি জানতে হবে এখান থেকে আপনার? এখানে এক নাম্বার জানতে হবে যে এটাকে আমরা কিভাবে প্রকাশ করি। 2 নাম্বার জানতে হবে যে এটার মিনিংটা কি আসলে। এই জিনিসটা যখন থাকবে তখন আমরা এটা দ্বারা কি বুঝবো। খোলা ব্যবধির অর্থ হচ্ছে, যেমন আমরা যদি বলি এ থেকে বি একটা সেট, খোলা ব্যবধি যখন থাকে তখন এরকম গোল থাকে, যেটা ভরাট করে না, ফাঁকা থাকে। এটার অর্থ হচ্ছে এ এবং বি এই সেটের মধ্যে নাই, কিন্তু এর পর থেকে শুরু করে বি এর আগ পর্যন্ত সকল উপাদান এই সেটের মধ্যে আছে। আর যখন আমরা এরকম ভাবে বলি, যেমন যদি বলি 1 থেকে 2, সাপোজ এর মান 1, বি এর মান 2, 1 নাই 2 নাই, 1 থেকে 2 পর্যন্ত সব আছে, এই সবের মধ্যে কিন্তু ইনফাইনাইট সংখ্যক নাম্বার আছে। আপনি যদি 1 এর সাথে 2 যোগ করে 2 দ্বারা ভাগ করেন তাহলে পাবেন 1.5। এইভাবে যদি এরপরে 1 এর সাথে 1.5 যোগ করে 2 দ্বারা ভাগ করেন এবং এটা যদি করতে থাকেন কন্টিনিউয়াসলি, দেখবেন জীবনেও শেষ হবে না।
তার মানে এখানে ইনফাইনাইট সংখ্যক নাম্বার থাকে। তাহলে খোলা ব্যবধির ক্ষেত্রে কাহিনীটা কি? এক নাম্বার, এটার অর্থ হচ্ছে ওয়ান এবং এ এবং বি এরা এই সেটের অন্তর্ভুক্ত না, এরপর থেকে বি এর আগ পর্যন্ত সবাই আছে। অসমতার মাধ্যমে আমরা কিভাবে লিখবো? এই যে শুধুমাত্র লেস দেন থাকবে, ইকুয়াল থাকবে না, লেস ওর ইকুয়াল থাকবে না, যেহেতু এ নিজে নাই, এক্স এর মানটা এর থেকে বড়, বি এর থেকে ছোট। আর প্রকাশ করি কিভাবে? ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে। এই তিনটা জিনিস। আচ্ছা, তারপর হচ্ছে বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধি কেমন? এটা প্রকাশ করা হয় থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। এটার অর্থ হচ্ছে এ নিজেও আছে, বি নিজেও আছে, এই যেখানে ভরাট করে দেওয়া হয়েছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে এ আছে। এ থেকে শুরু করে বি পর্যন্ত, এই কথাটা মনে রাখলেই হবে যে এ থেকে শুরু করে বি পর্যন্ত, যেহেতু এ নিজে আছে এই জন্য ইকুয়াল চিহ্নটা থাকবে, এক্স গ্রেটার ইকুয়াল এ লেসার ইকুয়াল বি। আচ্ছা, এরকম আরো কয়েকটা ব্যবধি আছে, মিক্স আপ হয় অনেক সময়, যে খোলা বদ্ধ ব্যবধি। প্রথমটা আগে থাকবে, পরেরটা, তারপরে যে শব্দটা সেটা পরে থাকবে। তাহলে প্রথমটা খোলা, পরেরটা বদ্ধ। তাহলে প্রথমটা যদি খোলা থাকে তার মানে কি এ সেটের মধ্যে নাই, যেটা বদ্ধ ওইটা সেটের মধ্যে আছে। তাহলে এটার কথাটা কি? এটার কথা হচ্ছে এর পর থেকে শুরু করে বি পর্যন্ত, বি নিজে আছে, এ নাই। প্রকাশ যখন করব তখন এর জন্য এই যে ইকুয়াল চিহ্ন থাকবে না, বি এর জন্য ইকুয়াল চিহ্ন থাকবে, কারণ বি এর ক্ষেত্রে হবে লেসর ইকুয়াল, আর এর ক্ষেত্রে শুধুমাত্র লেস দেন চিহ্ন, এ লেস দেন এক্স আর এক্স লেসর ইকুয়াল বি। আর যদি আপনি এই সেন্টার থেকে বলেন তাহলে এক্স গ্রেটার দেন এ, এক্স লেসর ইকুয়াল বি। তারপর বদ্ধ খোলা ব্যবধি, প্রথমে বদ্ধ তারপর খোলা। তাহলে প্রথমটা এই যে ক্লোজ থাকবে আর পরেরটা ওপেন থাকবে। তাহলে প্রথমটাতে আমাদের ইকুয়াল থাকবে অসমতার মধ্যে, আর পরের অসমতার মধ্যে ইকুয়াল থাকবে না। প্রকাশ করা হয় কিভাবে? যেখানে বদ্ধ ওইখানে থার্ড ব্র্যাকেট, আর যেখানে খোলা ওইখানে ফার্স্ট ব্র্যাকেট। জাস্ট এই কি পয়েন্ট গুলা মনে রাখলেই হবে। এগুলা এখন আর পরীক্ষাতে এইভাবে আসার কথা না, যে ব্যবধি কত প্রকার, কি কি বা লিখুন, এই ধরনের থাকার কথা না। তারপর হচ্ছে অসীম খোলা ব্যবধি। অসীমে কখনো বদ্ধ ব্যবধি হয় না, অসীমে সবসময় খোলা ব্যবধি হয়। এই যে এখানে আমরা যদি চিন্তা করি তাহলে আহ এ, যেহেতু এটা খোলা বলা হয়েছে, তো এ থেকে মাইনাস ইনফিনিটির দিকে চলে গেছে, এটা কিভাবে লিখবো? মাইনাস ইনফিনিটি থেকে এ। তারপর অসীম বদ্ধ ব্যবধি, এই যে এই পাশে অসীম শব্দটা আগে আছে এই জন্য বাম পাশে অসীম, এরপর হচ্ছে বদ্ধ, এ থেকে শুরু করে এই যে এ তে থার্ড ব্র্যাকেট, আর অসীমে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। তো এইভাবে আমরা আরো চিন্তা করতে পারি, যেমন খোলা অসীম ব্যবধি, তারপরে বদ্ধ অসীম ব্যবধি। তার মানে আগে এটা উল্টে যাবে আর কি, জাস্ট এটা এই পাশে থাকবে, অসীমটা ওই পাশে যাবে, তখন হবে প্লাস ইনফিনিটি। তাহলে এই ছিল আমাদের টুকটাক যে বিষয়গুলো অঙ্ক করার জন্য লাগবে সেটা। আর আজকে লাস্ট সেগমেন্ট যেটা আমাদের বেসিক অংশে, সেটা হচ্ছে ইনইকুয়ালিটি, বেসিক ইনইকুয়ালিটি গুলা। আপনারা কোনো প্রশ্ন করতে চান এর মধ্যে? স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার, মডুলাসের ওই পেজে আপনি একটা কথা বললেন যে মডুলাসের ভিতরে যেটা থাকবে সেটা মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, কিন্তু হ্যাঁ ওখানে পরবর্তীতে আপনি বললেন যে এক্স যখন লেস দ্যান 0 হবে তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। হ্যাঁ কিন্তু ভিতরে মডুলাসের ভিতরে যেটা থাকবে সেটা তো প্লাস হয়ে গেল। যেমন এখানে উদাহরণে আপনি -2 দিয়েছেন, বাইরে মাইনাস দিয়েছেন, যে মাইনাসে মাইনাসে প্লাস করে দিলেন, কিন্তু মডুলাসের ভিতরে যেটা থাকবে সেটা তো প্লাস হয়ে গেল। তাহলে প্লাস হয়ে যাওয়ার পরে মাইনাসে প্লাস মাইনাস হবে না স্যার? আচ্ছা, আমি মনে হয় বুঝতে পারছি প্রশ্নটা, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে আসলে আহ মডুলাসটাকে আমরা একটা একটা বক্স হিসাবে চিন্তা করতে পারি, একটা ব্ল্যাক বক্স সাপোজ, বা কোনো একটা বাক্স ফাংশনের মতো। এটার একদিক থেকে আমরা দিতে পারি কোনো কিছু, এবং আরেক দিক থেকে বের হয়, ভিতরে একটা প্রসেস হয়ে তারপর বের হয়। তো এই বাক্সের মধ্যে আমরা কোনো একটা সংখ্যা যখন দিব, সেই সংখ্যাটা যদি ধনাত্মক হয়, আমি যেটা বুঝাইতে চাইছি আর কি, সেই সংখ্যাটা যদি ধনাত্মক হয়, সাপোজ 5, এখান থেকে যখন বের হবে তখন সেটা 5ই থাকবে। সেই সংখ্যাটা যদি ঋণাত্মক হয়, -5, এই ভেতরে প্রসেস হয়ে, মডুলাসের ভেতরে প্রসেস হয়ে যখন বের হবে তখন সেটা 5 বের হবে। এই যে প্রসেসটা যে হবে ভিতরে, সেই প্রসেসের কাহিনীটাই হচ্ছে এখানে, এই যে ডেফিনেশনের এখানে যেটা লেখা হয়েছে, এই প্রসেসটা কিভাবে হবে সেই জিনিসটা এখানে বলা হয়েছে। সেটা আমি আরেকবার যদি বলি, এই -2 দিয়ে যদি বলি, তাহলে আমাদের এই প্রসেসিং এর ক্ষেত্রে প্রথমে সে চেক করবে আহ যে যে সংখ্যাটা আসলো ভেতরে, সেই সংখ্যাটা কি ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা। সাপোজ 5 আসলো,
ফাইভ আসলে ফাইভ তো ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা মানে কি, এই যে প্রথম কন্ডিশনের মধ্যে পড়তেছে। তাহলে যখন ধনাত্মক সংখ্যা আসছে তখন তো তাকে আর কিছু করতে হচ্ছে না, তখন সে ওইটাকেই বের করে দিবে। এই যে ফাইভ আসছে, ফাইভ কে বের করে দিছে। এই কথাটা এখানে কিভাবে আসছে, যে মডুলাসের ভেতরে যা থাকবে সেটা যদি ধনাত্মক থাকে, তাহলে মডুলাস তুলে দিলে বা প্রসেসটা শেষে ওইটাই থাকবে, এই যে এক্স, এক্সই থাকলো। ফাইভ ঢুকছে, ফাইভই বের হয়েছে। এখন ধরেন আপনি দিলেন হচ্ছে -5, যখন আপনি -5টা দিচ্ছেন তখন মেশিনটা পাচ্ছে কি একটা ঋণাত্মক সংখ্যা, তাকে বের করতে হবে কি ধনাত্মক সংখ্যা। তাহলে এই ঋণাত্মক সংখ্যাটাকে সে কিভাবে ধনাত্মক বানাবে, মাইনাসকে কিভাবে প্লাস করা যায়, আরেকটা মাইনাস দ্বারা গুণ করতে হয়। মাইনাসকে মাইনাস দ্বারা গুণ করলে প্লাস হয়, তাছাড়া তো প্লাস হওয়ার কোনো সম্ভাবনা নাই। তখন মেশিন কি করে, একটা অতিরিক্ত মাইনাস দেয়, এই যে মাইনাসটা দিয়ে, যাতে ওই যে সংখ্যাটা ভেতরে আছে বা যে সংখ্যাটা আসছে সেটা প্লাস হয়ে যায়। এই যে -5টা ধরেন ভেতরে গেল, যাওয়ার পরে মেশিনে একটা অতিরিক্ত মাইনাস দিয়ে এটাকে প্লাস করে তারপরে বাইরে বের করে দিল। তাহলে এইটা আমরা এই যে -2 দিয়ে, এখন যদি এখানে দেখি আপনার কনফিউশন দূর হয়ে যাবে আশা করি। এই যে মডুলাসের ভেতরে ঢুকলো -2, তাহলে এই -2 কে প্লাস করতে হবে। প্লাস করার জন্য এই যে মাইনাসটা, এটা হচ্ছে মেশিনের মাইনাস, যেটা এই যে ডেফিনিশনের মধ্যে আছে মাইনাস। আর সংখ্যাটা কি ছিল, সংখ্যাটা ছিল -2, এই যে -2। তাহলে এই সংখ্যাকে এখন মেশিনটা প্রসেস করতেছে, প্রসেস করে মাইনাসে মাইনাসে +2 সে বের করে দিল। এটা হচ্ছে মডুলাসের কাজ। মেশিনটার জি নাম স্যার, বুঝছি। প্লাস মেশিন। হ্যাঁ, এক্স্যাক্টলি, ভালো একটা কথা বলছে। মেশিনটা হলো প্লাস মেশিন, ওর মধ্যে যা দিবে সব প্লাস করে দিবে। আর প্লাস করার জন্য ও কিভাবে করবে, ধনাত্মক দিলে তো ধনাত্মক, ওটা তো প্লাসই আছে, ওর কিছু করা লাগবে না, ও শুধু বাইরে বের করে দেয়। বা ঋণাত্মক যখন দেয় তখন সেটাকে প্লাস করতে তাকে আবার একটা মাইনাস দিতে হয়। এই যে এই মাইনাসটা হলো সেই মেশিনের মাইনাস, আর এই এক্সটা হচ্ছে এই যে সংখ্যাটা আমরা দিচ্ছি, যেটা দিচ্ছি সেটা। আচ্ছা, আমার মনে হয় যে বুঝার কথা এখন। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা তাহলে এইবার অসমতার দিকে যাব। এই জায়গাতে আসলে এত বেশি গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে আপনারা ভবিষ্যতে কিন্তু নিবন্ধন দিবেন, বিসিএস দিবেন। তো নিবন্ধনের ক্ষেত্রে কিন্তু এখন ধরেন 200 মার্কের এমসিকিউ, এই বেসিক জায়গাগুলো থেকে এমসিকিউ প্রশ্ন হয়। তো এইগুলো যদি আপনার এখন থেকে মোটামুটি জানা থাকে, তো ওই সময় গিয়ে আবার নতুন করে খুব একটা ইফোর্ট দেওয়া লাগবে না। লাকিলি যদি স্পেশাল কোনো বিসিএস পেয়ে যান, তখন তো শুধু এমসিকিউ পরীক্ষা দিয়েই ধরেন আহ মানে একটা আউটপুট চলে আসবে, সেক্ষেত্রেও এই জিনিসগুলো কাজে লাগবে। আর আলটিমেটলি একটা জিনিস আপনি শিখতেছেন, সেটার যদি মানে মূল ভিত্তিটা আপনার না জানা থাকে বা না জানেন, তো এটার মধ্যে আসলে কোনো মজা নাই। আপনি 2-4টা অঙ্ক করলেন, কমন পড়ে গেল, পরীক্ষা অ্যান্সার করলেন, সেগুলা যেই বেসিকের মাধ্যমে করবেন সেটা জানা থাকলো না, তো এটার মধ্যে আমি আসলে কোনো মজা পাই না। তারপর আপনারা আমাকে ফিডব্যাক দিবেন প্রত্যেকটা ক্লাসের পর, যে বেশি আলোচনা হয়ে যাচ্ছে কিনা, বা মানে আপনারা কিভাবে চাচ্ছেন। আমি আমার প্যাটার্ন অনুযায়ী আগাচ্ছি, বাট আপনাদের ফিডব্যাক অনুযায়ী আমি আমার প্যাটার্নের মধ্যে পরিবর্তন আনবো। ঠিক আহ আছে স্যার, এইভাবে কন্টিনিউ করেন। আচ্ছা, ঠিক আছে। এখন অসমতার দিকে যদি আমরা যাই, অসমতা একটা মজার জিনিস। ও আসলে দুইটা সংখ্যার মধ্যে কম্পেয়ার করে বলে দেয়। ওই যে আমরা অর্ডার প্রপার্টি যে দেখে আসলাম, তো ওই কাজটা অসমতা আসলে অনেক ভালোভাবে করে। তো ও বলে দেয় যে কে বড় কে ছোট। তো এই ক্ষেত্রে আমাদের বেসিক 4টা ইনইকুয়ালিটি আছে। একটা হচ্ছে গ্রেটার দেন, এ গ্রেটার দেন বি। যখন এই চিহ্নটা আমরা ব্যবহার করব তখন আমরা বলবো এ বি এর থেকে বড়। তারপর হচ্ছে লেস দেন, লেস দেন মানে হচ্ছে ছোট বোঝায়। যেমন x <5, তার এক্স এর মানটা 5 এর থেকে ছোট, তাহলে এক্স এর মান 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, অসীম পর্যন্ত নেগেটিভ দিকে যে কোনো সংখ্যা হতে পারে। তারপরে হচ্ছে একই জিনিস, উপরের দুইটাই ইকুয়াল চিহ্ন সহ, গ্রেটার ইকুয়াল। গ্রেটার ইকুয়াল অর্থ হচ্ছে বড় অথবা সমান। যেমন যদি বলে ওয়াই গ্রেটার ইকুয়াল 100, এটা বুঝাবে যে ওয়াই এর মানটা 100 থেকে তো বড় হবেই, 100 হইতে পারে, কোনো সমস্যা নাই, 100 হইলেও সমস্যা নাই, অথবা 101, 102, কিন্তু 99 কখনো হইতে পারবে না। আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশনে গিয়ে এই কনসেপ্ট গুলো আমরা ব্যবহার করব, লিনিয়ার প্রোগ্রামিং এ ব্যবহার করব। আচ্ছা, এরপর হচ্ছে লেস দেন অর ইকুয়াল। লেস দেন বলতে ছোট, আর ইকুয়াল মানে সমান, তাহলে ছোট অথবা সমান। তাহলে 0-র থেকে ছোট অথবা 0-র সমান, এই বিষয়টা এটা বুঝাবে। তার মানে 0-র সমান হলে সমস্যা নাই, যেটার মানটা 0 হইতে পারে, কিন্তু 1 হইতে পারবে না, 2 হইতে পারবে না, 3 হইতে পারবে না, -1 হইতে পারবে, -2 হইতে পারবে, -3 হইতে পারবে, মানে 0-র থেকে ছোট যে কোনো সংখ্যা হইতে পারবে, 0 সমানও হইতে পারবে। তো এই হচ্ছে আমাদের অসমতা। তাহলে এই 4টা অসমতা আমাদের মনে রাখলেই হবে। এই অসমতার
কিছু বৈশিষ্ট্য আছে, কিছু নিয়ম আছে। এই জিনিসগুলা আপনারা নিজেরা পড়লেই বুঝবেন, এটা আমি স্কিপ করে যাচ্ছি। যোগ বা বিয়োগের নিয়ম, আমরা যে অর্ডার প্রপার্টির মধ্যে যে কথাগুলো বলছি ওই কথাগুলাই এখানে মূলত রিপিট আছে। তো আমি এই অংশটা বাংলা করে লিখে দিছি। তো আশা করি আপনারা বুঝতে পারবেন, সমস্যা হবে না। এরপর না বুঝলে আমি নেক্সট ক্লাসের শুরুতে 15 থেকে 20 মিনিট প্রবলেম সলভিং নিব, মানে আজকের ক্লাসের। তো ওইখানে আপনাদের ডাউটগুলো আমি ক্লিয়ার করে দিব। আচ্ছা, আমি চলে যাই আজকে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং এ। প্রথম যে তিনটা সমস্যা, এই তিনটা হচ্ছে আমাদের ওই যে ফিল্ড প্রপার্টি, অর্ডার প্রপার্টি, যে প্রপার্টিগুলো আমরা দেখলাম সেই প্রপার্টি রিলেটেড এই প্রমাণগুলা, এই তিনটা প্রমাণ বিগত বছরগুলোতে আসছে পরীক্ষায়। তো এগুলো পরীক্ষায় আসবে, ম্যাথমেটিক্যাল প্রবলেম হিসাবে আসতে পারে। এবং এই প্রমাণগুলো অনেক ইন্টারেস্টিং। এখানে মনে হবে, বিশেষ করে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার মনে হতো যে এইগুলো তো এমনিই হয়, এটা আলাদা ভাবে লেখার কি আছে। যেমন এখানে আমাদের প্রমাণ করতে হবে a প্লাস বি ইকুয়ালস টু a প্লাস সি হলে b ইকুয়ালস টু সি। তো এটা তো হয়ই, দুই পাশ থেকে a বাদ দিলে তো b ইকুয়ালস টু সি হয়ে যায়। তো এটা আলাদাভাবে প্রমাণ করে কি আছে। তো এখানে আসলে যে স্টেপ বাই স্টেপ মেকানিজমটা ঘটে, ওই যে যে প্রপার্টি গুলো আসে, সেই প্রপার্টি গুলো মূলত এখানে আমাদের কাছে চাচ্ছে যে আপনি ওই প্রপার্টি ব্যবহার করে দেখান যে a প্লাস বি ইকুয়ালস টু a প্লাস সি হলে b ইকুয়ালস টু সি। অর্থাৎ আমরা যে দুই পাশ থেকে এটা যে বাদ দেই, বাদ হয়ে যায়, সেটা কিভাবে হয় ওই জিনিসটা স্টেপ বাই স্টেপ দেখাইতে হয়। ছোট ছোট অঙ্ক, খুব বেশি বড় না, বাট না বুঝলে পরীক্ষা অ্যান্সার করা একটু টাফ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে a প্লাস বি ইকুয়ালস টু a প্লাস সি। আমাদের টার্গেটটা কি? টার্গেটটা ফোকাস করতে হবে। আমাদের টার্গেট হচ্ছে বি ইকুয়াল টু সি দেখানো, তার মানে এ দূর করা। আমরা এ কে দূর করতে চাচ্ছি, আমরা দেখাবো বি ইকুয়ালস টু সি। তাহলে এ দূর করার জন্য আমরা যেটা করব, এই যে এর সাথে বা যে পাশে এ থাকবে সেই পাশে মাইনাস এ যোগ করে দিব। কেন মাইনাস এ যোগ করলাম? দুইটা দুইটা কথা এখানে। এক নাম্বার, আমরা এ দূর করতে চাচ্ছি এই জন্য মাইনাস এ যোগ করছি। দুই, মাইনাস এ হচ্ছে এর, বলতে পারবেন কেউ, বিপরীতক না অবেদক? মডুলাস। আহ, এর বিপরীতক, ওই যে বিপরীত আমাদের, হ্যাঁ, কিছু প্রপার্টি ছিল না। আচ্ছা, একটু দেখে আসি আবার। আমাদের এই যে এখানে যে প্রপার্টি ছিল, আহ বিপরীতক, যেটা এর বিপরীতক মাইনাস এ, এই দুটা যোগ করলে জিরো হয়ে যায়। তো এই জন্য আমরা ওইখানে গেলাম। তাহলে এখানে আমাদের এই যে মাইনাস এ হচ্ছে এর বিপরীতক। আর এখানে প্রপার্টিটা কি? প্রপার্টি হচ্ছে আমরা কোনো একটা বাস্তব সংখ্যার সাথে যদি আরেকটা বাস্তব সংখ্যা যোগ করি, তো সেই ক্ষেত্রে আমাদের যোগের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, আমরা বাস্তব সংখ্যাই পাবো। ক্লোজার প্রপার্টি যেটা, ওটার সাথে আমরা অনেকটা এটাকে রিলেট করতে পারি। তো এটাকে বলা হয় যোগের অনন্যতা। দুইটা বাস্তব সংখ্যা যোগ করলে আরেকটা বাস্তব সংখ্যায় পাওয়া যায়। এই কারণে একটা সমীকরণের উভয় পক্ষে আমরা আহ একই ধরনের সংখ্যা যোগ করে দিতে পারি। মাইনাস আমরা যোগ করে দিলাম। এরপরে হচ্ছে সংযোগ। যোগের সংযোগ আমরা ব্যবহার করছি। সংযোগ ব্যবহার করলাম কিভাবে? এই যে মাইনাস এ প্লাস বি ছিল, আমরা যদি এ কে দূর করে দিতে চাচ্ছি তাহলে মাইনাস এর সাথে আমরা এ কে দিয়ে দিব। ওই যে আপনাদের রেস্টুরেন্টে যে উদাহরণটা মানে দেওয়া হয়েছিল, তিনজন বন্ধু আপনারা রেস্টুরেন্টে গেছেন, দুইজন আগে টেবিলে বসছে আরেকজন পরে বসছেন। আবার ধরেন অন্য দুইজন বসছে আরেকজন পরে বসছে, আলটিমেটলি কিন্তু তিনজনই টেবিলে বসতেছে, কোনো পরিবর্তন হয় না। তো এখানে জিনিসটা ওইরকমই, মাইনাস এর সাথে এ প্লাস বি যোগ করা হয়েছে। তাহলে আমরা কি করলাম? মাইনাস এর সাথে এ রেখে তার সাথে বি যোগ করলাম, একই কথা। বাট লাভ কি হলো? মাইনাস এর সাথে এ যোগ হয়ে জিরো। কিভাবে হইলো? ওই যে বিপরীতক, জিরোর সাথে বি যোগ করে আমরা বি পাচ্ছি, কোনো পরিবর্তন হয় নাই। কখন পরিবর্তন হয় না? যখন অবেদক থাকে, যোগের অবেদক। এই হলো চারটা লাইন, চারটা কথা। যোগের অনন্যতা, যোগের সংযোগ, বিপরীতক, অভেদক। মনে রাখবো কিভাবে? আমার টার্গেট হচ্ছে বি ইকালস টু সি দেখানো, তাহলে এ দূর করতে হবে। এ দূর করার জন্য মাইনাস এ দরকার, দুই পাশে মাইনাসের যোগ করে দিব। এ আর মাইনাস এ কে একত্র করে দিব, এর সাথে মাইনাসে চলে যাবে, জিরো হলো। জিরোর সাথে যোগ করলে আমরা ওই জিনিসটাই পাবো। বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, গুড। গুণনের ক্ষেত্রে সেম, একেবারে প্যারালাল জিনিস, কোনো পার্থক্য নাই। গুণনের অনন্যতা, সংযোগ, বিপরীতক, অবেদক, এটা আপনাদের জন্য হোম টাস্ক থাকলো, এটা আপনারা নিজেরা দেখবেন। আচ্ছা, এরপর 3 নাম্বার যে প্রমাণটা আছে সেটা হচ্ছে এর সাথে জিরো গুণ করলে জিরো হয়। এটা আমরা মানে আজীবন ধরে ব্যবহার করে আসতেছি, কোন একটা সংখ্যার সাথে শূন্য গুণ করলে শূন্য। এখন আমরা দেখবো যে এটা আসলে মেকানিজমটা কি, কিভাবে হয়, এটা কিভাবে প্রমাণ করা যায়। আচ্ছা, এটা আমরা একটা যোগের অবেদক দিয়ে মূলত প্রমাণটা শুরু করি। তো এই জিনিসগুলো এই জন্য একটু প্র্যাকটিস থাকতে হয় আর কি।
কারণ স্টার্টিংটা যখন আপনার একটা হঠাৎ করে কোনো একটা জায়গা থেকে শুরু হয়, ধারাবাহিকভাবে না আসে, বা দেওয়া জিনিস থেকে না আসে, তখন ওইটা মনে না রাখলে পরীক্ষা অ্যান্সার করাটা টাফ হয়ে যায়। তো এই লাইনটা আমাদের মনে রাখতে হবে এই প্রমাণের জন্য, যে এ ডট জিরো ইকুয়ালস টু জিরো প্রমাণ করতে গিয়ে আমরা একটা যুগের অবেদক ব্যবহার করব, সেটা হচ্ছে 1 + 0 = 1। আচ্ছা, এরপর গুণের অনন্যতা, আমাদের এ ডট জিরো টার্গেট বেস। আপনাকে সবসময় ম্যাথ, যে কোনো ম্যাথ করার ক্ষেত্রে রিকোয়ারমেন্টের দিকে ফোকাস করবেন, তাহলে আপনার ব্রেনটা দ্রুত আপনাকে সাপোর্ট দিবে। আমার হচ্ছে এ ডট জিরো দরকার, তাহলে আমি দুই পাশে এ দ্বারা গুণ করে দিছি। এই যে এ দ্বারা গুণ করলাম, কেন তো গুণ করলাম? কারণ আমার এ ডট জিরো এটাতে এখানে পৌঁছাইতে হবে, এটা দরকার, এটাতে যাইতে হবে। এরপরে ওই যে বন্টন বিধি যেটা ছিল, যে আপনার বাসা আপনার পাশে প্রতিবেশীর বাসা, দুইটাতে একজন ডেলিভারি ম্যান গিয়ে যদি ডেলিভারি করতে যায়, দুই বাসাতেই যাইতে হবে, এইভাবে বুঝাইছিলাম শুরুর দিকে। তাহলে আপনাকে এ দ্বারা যখন গুণ করবেন এ ডট ওয়ান, আমরা গুণফলটা লিখবো না, গুণ আকারে লিখবো, কারণ এই জিনিসটাই আমাদের দরকার। আর হচ্ছে এ ডট জিরো ইকুয়ালস টু এ ডট ওয়ান। এ ডট জিরোটাকে আমরা চেঞ্জ করব না, যেহেতু এটা আমাদের প্রমাণের জন্য লাগবে। আর এর সাথে ওয়ান গুণ করলে এটা হচ্ছে গুণের অবেদক এ, এর সাথে ওয়ান গুণ করলে এ গুণের অবেদক। এই পর্যন্ত আসার পর আপনি হলো একটা জিনিস পাইছেন, এ ডট জিরো। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এই যে লোকটা আছে এ, এর জিরো বানানো, ভ্যানিশ করে দেওয়া। এখন অ্যাকচুয়ালি কিন্তু আমরা এই এ কে বাম পাশ থেকে ডান পাশে দিলেই কিন্তু জিরো হয়ে যেত, বাট এখানে তো আমাদের প্রপার্টি দিয়ে আগাইতে হবে, পক্ষান্তর করে ওইভাবে করলে হবে না। তাহলে এখন আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে আমি এ কে দূর করতে পারি। ওই যে আগের যে আমরা প্রমাণটা দেখলাম ওই প্রমাণের মতো, এর সাথে যদি মাইনাস এ আসে তখনই মাত্র এটা দূর হবে। তাহলে আমরা দুই পাশে মাইনাসে যোগ করে দিব, এই যে মাইনাসে যোগ করে দিলাম। তারপর আবার যোগে সংযোগ করব, এর সাথে মাইনাসে নিব, এখানে এর সাথে মাইনাসে অটোমেটিক্যালি আছে, এখানে আলাদা করার দরকার নাই। তাহলে এর সাথে মাইনাসে মানে হচ্ছে জিরো, এই পাশে জিরো, তাহলে জিরোর সাথে কোনো কিছু যোগ করলে ওইটাই থাকে, তাহলে এ ইন্টু জিরো ইকুয়ালস টু জিরো। বুঝছি স্যার। আচ্ছা, গুড। নেক্সট হলো এই অংশ থেকে আমাদের পরীক্ষায় প্রমাণ আসতে দেখা গেছে রুট ওভার 2 একটা অমূলদ সংখ্যা, তারপরে লগ 10 ভিত্তিক 5 এই ধরনের যদি থাকে দিতে পারে একটা অমূলদ সংখ্যা। আর একটা প্রশ্ন যেটা প্রিভিয়াস ইয়ারে আসছে, যদি আরেকটি অশূন্য মূলদ সংখ্যা এবং এক্স একটি অমূলদ সংখ্যা হয়, মানে একটা মূলদ সংখ্যা আরেকটা অমূলদ সংখ্যার যোগফল একটা অমূলদ সংখ্যা, গুণফল একটা অমূলদ সংখ্যা। এই তিনটা প্রমাণই বিগত বছরগুলোতে আপনাদের পরীক্ষা আসছে। আহ একটা করে যাই। এইটা যেহেতু আগের ক্লাসের মানে ছিল, এসএসসি এইচএসসি ছিল, তো এটা আপনাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে কিনা। আপনারা যদি বলেন যে স্যার এটা আমরা পারি, স্কিপ করে যান, তাহলে আমি সামনে আগে যাব। স্যার একটা করে দেন, অনেকদিন করি নাই তো। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বিষয়। আহ ওই পড়াগুলো আসলে মনে থাকার কথা না। আচ্ছা, রুট ওভার 2 একটা অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করার আসলে দুইটা মেথড আছে। এর মধ্যে সবচেয়ে সহজ মেথড যেটা, ওইটা আমি একটু দেখাই দিই। এখানে এটাকে অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য ফার্স্ট আমরা দেখব যে আসলে রুট ওভার 2টা পূর্ণ সংখ্যা কিনা। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে আপনি এই যে টু, যে যাকে আপনি অমূলদ সংখ্যা প্রমাণ করতে যাচ্ছেন, এটা কার থেকে, মানে কোন দুইটা পূর্ণ সংখ্যার মাঝে অবস্থিত, সেই দুইটা সংখ্যার মাধ্যমে অসমতা দিয়ে লিখবেন। পূর্ণ সংখ্যা বলতে যাদেরকে সরাসরি বর্গমূল করা যায়, 1, 4, 9, 16, 25, 36 এগুলা। তাহলে দুই কার কার মাঝে অবস্থিত বলেন তো? 4 আর 1-এর। 4 আর 1-এর মাঝে, হ্যাঁ। সহজ প্রশ্ন করলে আপনার রেসপন্স করবেন যখন প্রশ্ন করব, এটা অ্যাক্টিভনেসটা বাড়ায় ব্রেনের। তাহলে আমরা দুইকে এইভাবে লিখতে পারি, 2 1-এর থেকে বড়, 4-এর থেকে ছোট। যদি আপনাকে রুট ওভার 7 প্রমাণ করতে বলে, তখন আপনি কি লিখবেন এখানে? 7 কত লিখবেন বলেন? 7 is less than 9। 9, হ্যাঁ। আর গ্রেটার দেন 4। 4। এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমাদের টেকনিক, মানে সাংখ্যিক যে প্রমাণগুলো, এই প্রমাণগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা বর্গমূল করে দিব। রুট ওভার 1 √2 √4। এগুলা যেহেতু পূর্ণবর্গ আমরা নিছি এই কারণে, কাজে এদেরকে বর্গমূল করলে আমরা একটা আউটপুট পাবো, 1 √2 2। তাহলে এখন এই যে আমরা দেখতেছি যে রুট ওভার 2টা 1 এর থেকে বড়, 2 এর থেকে ছোট, বাস্তবে 1 এবং 2 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা আছে? না স্যার। পূর্ণ সংখ্যা নাই। এই কথাটাই আমরা এখানে লিখবো, যদি সুতরাং রুট ওভার 2 পূর্ণ সংখ্যা নয়।
আচ্ছা, এখন পূর্ণ সংখ্যা যদি না হয় তাহলে সে দুইটা ঘটনা ঘটতে পারে, সে মূলদ হইতে পারে, সে অমূলদ হইতে পারে। তা আমরা এখানে মূলত কনফ্লিকচুয়াল যে প্রুফটা ওইভাবে মূলত প্রমাণে যাব। আমরা এটাকে মূলদ ধরে নিব। মনে করি √2 একটি মূলদ সংখ্যা। আচ্ছা, যদি মূলদ সংখ্যা হয় তাহলে মূলদ সংখ্যার তো একটা সংজ্ঞা আছে, ডেফিনেশন আছে। তাহলে √2 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো P/Q। এটা লেখা যাবে, যে কোনো মূলদ সংখ্যার ক্ষেত্রে এটা লেখা যায়। তাহলে এইটা যেখানে আমরা সাইড নোট একটু লিখে দিব, ওই যে মূলদ সংখ্যার যে ডেফিনিশনটা, যেখানে P, Q বিলংস টু Z, অথবা ভাষায় লিখবেন যেখানে PQ পূর্ণ সংখ্যা এবং Q নট ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন যদি আমরা দুই পাশে বর্গ করে দেই, বর্গ করে দিলে এটা হবে 2, আর এখানে হবে P²/Q। এখানে আরেকটা কথা আমাদের একটু লিখে নিতে হয়। আহ সেটা হচ্ছে P এবং Q এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই। এরা বা সহমৌলিক লিখলে হবে, যেখানে P ও Q সহমৌলিক। আচ্ছা থাক, এটা জরুরি না। তাহলে এখানে আমাদের পাচ্ছে হলো P²/Q²। আমরা বর্গ করে দিলাম, বর্গ করে। আচ্ছা, বর্গ করে দেওয়ার পর দুই পাশে যদি আমরা কিউ দ্বারা গুণ করে দেই তাহলে হবে 2Q ইকুয়ালস টু P²/Q। আচ্ছা, এখন এই যে 2Q, এটা কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ? দেখেন তো, আপনার দেখে কি মনে হচ্ছে? পূর্ণ সংখ্যা। এটা পূর্ণ সংখ্যা, ডেফিনেটলি পূর্ণ সংখ্যা, কারণ কিউ তো পূর্ণ সংখ্যা, এটাকে 2 দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যাই হবে। বাট P²/Q এটা কি? এইটা এটা ভগ্নাংশ, ভগ্নাংশ। এটা একটা ফ্র্যাকশন, একটা ভগ্নাংশ। এই জন্যই মূলত এখানে ওই জিনিসটা লিখতে চাচ্ছিলাম, যেটা আরেকটু এটাকে কনক্রিট করে দিবে, আরেকটু ডিফাইন করে দিবে। যদি আমরা বলে দিই যে পি ও কিউ সহমৌলিক, এই কথাটা লিখে দিবেন এখানে, যে যেখানে পি ও কিউ এই জায়গায় বিলংস টু জেড না লিখে এটাকে লিখে দেন যেখানে পি ও কিউ সহমৌলিক। পরস্পর সহমৌলিক লিখলে কেমন হবে? আচ্ছা, পরে লিখে দিলে হবে, সমস্যা নাই। তাহলে এইখানে আমরা এই যে তাহলে নিচে ফুটনোটে যখন লিখবেন তখন লিখলেই হবে। তাহলে এখন লজিকটা যেটা, সেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা কি কখনো একটা ভগ্নাংশ সমান হয়? একটা পূর্ণ সংখ্যা না। একটা ভগ্নাংশ সমান হয় না। না। যদি না হয় তাহলে তো এই জিনিসটা তো সত্য না। এই যে আমরা আমরা যে আউটপুটটা পাইছি এটা তো সত্য না। এটা যদি সত্য না হয় তাহলে এটা আসছে কোথা থেকে? এটা আসছে হচ্ছে এই যে এই লাইন থেকে, √2 ইকুয়ালস টু P/Q। তাহলে আমরা যে এই জিনিসটা ধরছি তাহলে এটাও সত্য না। এখন কথা হচ্ছে এটা আমরা কেন ধরলাম, কিভাবে ধরলাম? এটা ধরছি কারণ আমরা বলছি যে √2 একটা মূলদ সংখ্যা, তাহলে এটাও সত্য না। তাহলে এটা যদি মিথ্যা হয় তাহলে √2 কি? একটা অমূলদ অমূলদ সংখ্যা। সংখ্যা। অমূলদ সংখ্যা। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের লজিক্যাল প্রুফ। তাহলে এখন শেষে একটু লিখতে হবে, আমি লিখে দিচ্ছি যে এখানে পি ও কিউ সহমৌলিক। সুতরাং 2Q একটি পূর্ণ সংখ্যা এবং P²/Q একটি ভগ্নাংশ। সুতরাং 2Q নট ইকুয়ালস টু P²/Q, অর্থাৎ √2 নট ইকুয়ালস টু P/Q, অর্থাৎ এটাও হইতে পারে না। সুতরাং √2 একটি অমূলদ মূলদ সংখ্যা। সংখ্যা নয়, বা অমূলদ সংখ্যা লিখে দিতে পারেন, শুধু √2 একটি অমূলদ সংখ্যা।
লেখা হলে বলবেন, আমি সামনে আগাবো। হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা এটাতে আসি, লগ 10 ভিত্তিক 5। এগুলা ছোট ছোট ম্যাথ, অনেক সময় দেয় লজিক্যালি। এটা এর আগে আসছিল কোন একটা পরীক্ষায়, কোন একটা ইয়ারে আর কি। আচ্ছা এখানেও এটা আমি শর্টলি শুধু ক্যালকুলেশনটা দেখাই, বিস্তারিত আপনারা লিখবেন। এই ক্ষেত্রে আমাদের মানে ভগ্নাংশ বা ওই যে স্টেপটা, ওইটা তো আমাদের এখানে করার সুযোগ নাই। তাহলে আমরা লগ 10 ভিত্তিক 5 এটাকেই ধরে নিব মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যদি হয় তাহলে এটা হবে পি বাই কিউ, যেখানে পি ও কিউ দুইটা সহমৌলিক, কিউ গ্রেটার দেন 1 বা নট ইকুয়ালস টু 0। আচ্ছা এখন এই যে লগ 10 ভিত্তিক 5, এই যে জিনিসটা, এইটা লগারিদমের বৈশিষ্ট্য যদি আমরা অ্যাপ্লাই করি, লগারিদমের একটা প্রপার্টি থেকে আমরা এটা লিখতে পারি এরকম: 10 টু দি পাওয়ার, এই যে এই পাশে যেটা থাকে এটা, পি বাই কিউ ইকুয়ালস টু আমাদের হবে হচ্ছে পাওয়ার যেটা 5, লগ এ ভিত্তিক বি ইকুয়ালস টু যদি সি হয়, তাহলে এখান থেকে আমাদের লেখা যাবে এ টু দি পাওয়ার সি ইকুয়ালস টু বি। এরকম একটা প্রপার্টি আপনারা 9 10-এর সূচক ও লগারিদম অধ্যায় ছিল, আহ যদি প্রিভিয়াস মানে আগের ক্লাসের বইগুলো কার কাছে থাকে দেখলে পাবেন। তো এটা প্রপার্টিটা আপনাকে just মনে রাখতে হবে। তাহলে লগ এখানে আমাদের ভিত্তি হচ্ছে 10, তার পাওয়ার আকারে আছে বা সংখ্যা আকারে এখানে আছে হলো 5। তাহলে 10 ভিত্তিক 5 ইকুয়ালস টু পি বাই কিউ। তাহলে যেটা আউটপুট থাকে রাইট হ্যান্ড সাইডে যেটা থাকে, এটা ভিত্তির পাওয়ার হয়ে যাবে, আর ভিত্তির উপরে যেটা থাকবে ওইটা আউটপুট আকারে আসবে। এটা হচ্ছে ওই প্রপার্টি। প্রপার্টি হলো যেটা স্বতঃসিদ্ধ, সবসময় যেটা মেনে চলে। তাহলে ওই জায়গা থেকে, ওই প্রপার্টি থেকে আমরা এটা লিখতে পারি। তাহলে এখন উভয় পক্ষে যদি আমরা পাওয়ার কিউ নেই, তাহলে এটার একটা সিম্পলিফাইড ফর্ম পাবো। পাওয়ার যদি কিউ নেই, তাহলে এই যে 10 টু দি পাওয়ার পি বাই কিউ, এটার পাওয়ার হবে কিউ ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার কিউ। পাওয়ার পাওয়ার সবসময় গুণ হয়, তাহলে কিউ কিউ চলে যাবে, চলে গেলে 10 টু দি পাওয়ার পি ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার কিউ। আচ্ছা এখন এইটা বাস্তবে সম্ভব না। কেন সম্ভব না? কারণ পি আর কিউ তো দুইটা আলাদা সংখ্যা, দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এরা আহ মানে কিভাবে সমান হবে? 10 টু দি পাওয়ার পি আর 5 টু দি পাওয়ার কিউ যদি এরা সহমৌলিক হয়, অর্থাৎ তাদের মধ্যে যদি কোনো কমন ফ্যাক্টর না থাকে, তাহলে এদের মান সমান হওয়ার কোনো চান্স নাই। তাহলে 10 টু দি পাওয়ার পি নট ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার কিউ। যদি হয় এটা, তাহলে এটা কোথা থেকে আসছে? ওই যে সেম লজিক, এটা আসছে কারণ আমরা এটাকে মূলদ সংখ্যা ধরে নিছি, পি বাই কিউ ধরে নিছি। তাহলে এটা মিথ্যা। এটা যদি মিথ্যা হয় তাহলে এটা একটা অমূলদ সংখ্যা। তো এটাকে আপনারা গুছায় লিখতে পারবেন? জি স্যার। আগেরটার মতনই তো লিখতে হবে, পারবো হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, লেখাটা ওই জি যে সেম, স্যার, পারবো ইনশাল্লাহ। এই যে এই অংশটুকুর মতোই আর কি। ঠিক আছে, আমাকে দেখাবেন একটু ফিডব্যাকটা। আচ্ছা, আর এইটা এইটা আমি একটু লিখে দিচ্ছি, কারণ এটাতে একটু বর্ণনামূলক আছে, লিখে বুঝাই দিচ্ছি। আপনি একটু দ্রুত লিখে ফেলেন। আমাদের ক্লাস শিডিউল করা ছিল 8টা 15 থেকে 10টা 15, তারপরে 15 মিনিট পরে আবার ডিসকানেক্ট হয়ে যাবো আমি। রিশিডিউল করতে গেলে আবার ই লাগে। আমি চেষ্টা করবো 15 মিনিটের মধ্যে শেষ করে ফেলার জন্য। এইটার প্রুফটা, আচ্ছা আমরা এটা প্রুফটাতে পরে আসি, ম্যাথমেটিক্যাল পার্টগুলোতে চলে আসি আগে। মডুলাস রিলেটেড যে প্রমাণগুলো, ওই যে প্রপার্টিগুলো, তার মধ্যে বলছিলাম এইটা পরীক্ষা আসে, এই প্রমাণটা দেখতে হবে। তাহলে এইখানে এই প্রমাণগুলো সহজ, এগুলা কঠিন না। আমরা এটা মাল্টিপল ওয়ে আছে যেভাবে প্রমাণ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে, আমরা যদি এই যে রাইট হ্যান্ড সাইড এইটা দিয়ে শুরু করি, যে এখানে মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি, এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ হচ্ছে মডুলাস অফ এ, তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু, এই লাইনটা কি বুঝতে পারছেন? আমরা এই যে রাইট সাইডে যেটা আছে এটার স্কোয়ার লিখছি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ বলতে মডুলাস অফ এ, আর বি এর জায়গায় মডুলাস অফ বি। তাহলে ওই ফর্মুলায় যেখানে এ থাকে ওইখানে মডুলাস অফ এ, আর যেখানে বি থাকে ওইখানে মডুলাস অফ বি লিখতে হবে। বুঝা গেছে না এটা?
জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমাদের এই প্রমাণটাকে নিয়ে আসার জন্য এখানে আমরা কিছু প্রপার্টি ব্যবহার করবো। এগুলো হচ্ছে অন ডিমান্ড বা অন রিকোয়ারমেন্ট, আমাদের প্রয়োজন, এই জন্য আমরা ওগুলো ব্যবহার করবো। তাহলে মডুলাস অফ এ স্কোয়ার এখান থেকে লেখা যায় এ স্কোয়ার প্লাস 2 × ab, মডুলাস অফ এবি প্লাস বি স্কোয়ার। আমরা যদি কি ব্যবহার করলাম ওইটা একটু পাশে দিয়ে দিতে হবে সাইড নোটে। আমাদের একটা প্রপার্টি আছে, ওই যে 11টা 12টা প্রপার্টি উপরে লেখা আছে তার মধ্যে একটা আছে এরকম, যে মডুলাস অফ এ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে একইভাবে মডুলাস অফ বি স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার, মানে কোনো সংখ্যার মডুলাসের বর্গ ওই সংখ্যার বর্গের সমান। তারপর এখানে আরেকটা প্রপার্টি হচ্ছে কোনো একটা সংখ্যার মডুলাস, ধরেন এ বির মডুলাস, এইটা ওই সংখ্যার থেকে বড় হবে অথবা তার সমান হবে। এটা হয় গ্রেটার দেন এবি হবে অথবা ইকুয়ালস টু এবি হবে। যেমন 5 এর বা মডুলাস যদি আমরা বের করি কত হবে, 5 হবে। তাহলে এই ক্ষেত্রে মডুলাস এবং তার সংখ্যা সমান। আর যদি আমরা -5 এর মডুলাস বের করি এটাও তো 5 হবে। তাহলে আমাদের সংখ্যা তার মডুলাসের থেকে কি হচ্ছে এখানে, মানে মডুলাসটা কি বড় হয়ে যাচ্ছে, কারণ -5 হচ্ছে আমাদের সংখ্যা আর মডুলাসের আউটপুট হচ্ছে 5, 5 -5 এর থেকে বড়। আচ্ছা, এখন এই ব্যাখ্যাগুলা করতে গেলে আপনাদের কাছে কঠিন হয়ে যাবে জিনিসগুলা, থাক। আহ কারণ ক্লাস আমাদের অলরেডি 1.5 ঘন্টা পার হয়ে গেছে। এ স্কোয়ার প্লাস এইখানে আমরা এই মডুলাসটা তুলে দিয়ে শুধু 2ab লিখবো প্লাস বি স্কোয়ার। এখন কথা হলো এর দ্বারা আমাদের কি পরিবর্তন করতে হবে, এই যে সমান চিহ্ন আছে এই সমান চিহ্নের পরিবর্তে আমাদের এখানে গ্রেটার ইকুয়াল দিতে হবে। কেন গ্রেটার ইকুয়াল দিতে হবে, কারণ এই যে মডুলাস অফ এবি, এই মডুলাস অফ এবি এবির থেকে হয় বড় হয় অথবা সমান হয়, এই জন্য এখানে ইকুয়াল চিহ্নটা গ্রেটার ইকুয়াল হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারবো। লেখার পর আমরা ওই যে যে লজিকটা উপরে ব্যবহার করছি, যে মডুলাস অফ এ স্কোয়ার থেকে স্কোয়ার, জাস্ট তার ব্যাকওয়ার্ড লজিকটা আমরা আবার ব্যবহার করবো। তাহলে এখানে আমরা মডুলাস দিয়ে দিতে পারি, মডুলাস অফ এ প্লাস বি হোল স্কোয়ার। দেখেন এখন আমাদের প্রমাণটা হয়ে গেছে। তাহলে সুতরাং আমরা দুই পাশ থেকে যদি স্কোয়ারটাকে বাদ দিয়ে দেই, তাহলে মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি গ্রেটার ইকুয়াল মডুলাস অফ এ প্লাস বি। প্রমাণের সাথে এক্স্যাক্টলি মিলাইতে চাইলে উল্টাই দিতে হবে, এ প্লাস বিটা আগে লিখতে হবে, তাহলে চিহ্নটা এই যে লেস দেনটা এটার দিকে থাকবে, মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। তো এটা ইম্পর্টেন্ট, মডুলাস সম্পর্কিত যে প্রমাণগুলো পরীক্ষায় আসে তার মধ্যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারো প্রশ্ন থাকলে বলেন, এখানে যদি কোথাও না বুঝে থাকেন। আচ্ছা, ঠিক আছে। এরপর এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম খুব কম আসে, বাট অনেক সময় আসতে দেখা যায়। আমরা এটা দিয়ে শেষ করব। এখানে আমাদের এই যে অসমতার যে একটা ম্যাথ, এটা আমরা যেহেতু কালকে অসমতা সম্পর্কিত মানে মানে নেক্সট ক্লাসে অসমতা রিলেটেড ক্লাসই হবে, তো এই ম্যাথটা ওইখানে দেখাই দিব, আমাদের ক্লাস টাইমের মধ্যে হচ্ছে না। এইটা হচ্ছে মডুলাসের আরেকটা প্রয়োগ বলা যেতে পারে। এখানে আমাদের দেওয়া থাকে কোনো কিছু, সেখান থেকে প্রমাণ দেখাইতে হয়। তাহলে আমাদের দেওয়া আছে মডুলাস অফ x-1 লেস দেন 1/10, এখানে যাইতে হবে x² - 1 লেস দেন 21/100। মডুলাসের বৈশিষ্ট্য অনুযায়ী যখন আমরা মডুলাস তুলে দিব, অসমতার চিহ্ন যদি লেস দেন থাকে, তাহলে এটা ঋণাত্মক মানের থেকে সে বড় হবে, -1/10 লেস দেন x-1 লেস দেন 1/10। এটা মডুলাসের প্রপার্টি, বৈশিষ্ট্য। এই যে বারবার বলতেছি মডুলাসের বৈশিষ্ট্য, মডুলাসের প্রপার্টি, এটা আপনাকে আপনার মধ্যে একটা ভয় সঞ্চার করতে পারে, যে তাহলে মনে হয় অনেক প্রপার্টি অনেক বৈশিষ্ট্য, কোনটা কখন বুঝবো যে কোনটা ব্যবহার করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই। আপনি অঙ্ক করবেন পার্টিকুলারলি অল্প কিছু অঙ্ক, এবং এখানে অল্প কয়েকটা প্রপার্টি বারবার ব্যবহার হবে। তো আপনি যখন 2-4 বার অঙ্কগুলো করবেন তখন আপনার মাথায় অটোমেটিক্যালি এটা বিল্ট ইন বসে যাবে, যে এখানে আমাকে এই কাজটা করতে হয়, এখানে এই প্রপার্টিটা ব্যবহার করতে হয়। সো এটা নিয়ে ভয় পেন না, তা আলটিমেটলি এগুলো মুখস্থ করতে হবে না। আচ্ছা, এখন এরপরে যে কাজ করব সেটা হচ্ছে অন ডিমান্ড। কি দরকার সেই অনুযায়ী, আমার দরকার হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে আমাকে বর্গ করতে হবে। বাট এখন যদি আমরা বর্গ করি তাহলে এখানে এ x-1 হোল স্কোয়ার 2x আসবে, ওটা তো দরকার নাই। তাহলে আমরা শুধু এক্স কে আলাদা করব, শুধু এক্স থাকবে, তারপর আমরা বর্গ করে দিব। তাহলে এই অসমতাতে আমরা যদি শুধু এক্স আনতে চাই, তাহলে আমাদের -1/10 এর সাথে এক যোগ করতে হবে, +1 লেস দেন x-1 +1 লেস দেন 1/10 +1। সাইড নোট দিতে পারেন, না দিলেও আসলে মানে খুব একটা ফ্যাক্ট না, এখন আপনারা অনার্সে পড়তেছেন, সো ইন্টারমিডিয়েটেও এই সেম ম্যাথ গুলো আসে। তো এখন যদি আমরা এখানে যোগ বিয়োগ করি তাহলে 10
-1 প্লাস 10 লেস দেন, এখানে +1 -1 চলে যাবে, x লেস দেন 10, তাহলে 1 + 10। এরপর এখানে আসবে 9/10 লেস দেন x লেস দেন 11/10। আচ্ছা, এখন আমরা কি করব? বর্গ করব। প্রশ্ন হচ্ছে কেন বর্গ করব? কোশ্চেন ডিমান্ড, আমার x স্কয়ার লাগবে। তাহলে বর্গ করে দিলে এখানে আমাদের আসবে 81/100 লেস দেন x স্কয়ার লেস দেন 121/100। তারপরে কি করব? ওই যে প্রশ্নই বলে দিবে আপনাকে, ওই যে বললাম এটা আমাদের অন ডিমান্ড ম্যাথ, যে আমাকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাইতে হবে। এরপর x স্কয়ার -1 দরকার, তাহলে আমাকে -1 মাইনাস করে দিতে হবে। তাহলে আমি যদি 1 মাইনাস করে দেই, 81/100 -1 লেস দেন x স্কয়ার -1 লেস দেন 121/100 -1। আর ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলেই আমাদের মাথায় যে সিগন্যালটা আসে সেটা হচ্ছে এখানে লসাগু করে ফেলো। তো এখানেও আমরা সেম কাজটা করবো, যদি লসাগু করি তাহলে 181 -100 লেস দেন x স্কয়ার -1 লেস দেন 100 নিলে 121 -100। তারপর আমাদের এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে -19/100 লেস দেন x স্কয়ার -1 লেস দেন 21/100। তো এখন যেটা সমস্যা হয়ে গেল, আমরা এই যে শুরুতে যে প্রপার্টিটা ব্যবহার করছিলাম যে দুই পাশে একই থাকতে হয়, তখন আমরা মডুলাসে ফিরে যেতে পারি। আমরা মডুলাস তুলে দিয়ে যেমন এটা লিখছি, এখান থেকে যদি মডুলাসে যেতে চাই তাহলে আমাদের এই ধরনের সিচুয়েশনটাই থাকতে হবে। অর্থাৎ এখানে আমাদের 21/100 এটা আমাদের প্রমাণে লাগবে। এই যে উপরে দেখেন 21/100 থেকে ছোট। বাট এই মডুলাস যদি আমরা এখন এখানে ব্যবহার করতে চাই, তাহলে আমার এখানে দরকার ছিল -21/100। তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার ডিমান্ডটা আপনি ফুলফিল করবেন। আপনার দরকার -21/100, আপনি লিখবেন এটা। এখন কথা হচ্ছে এই -21/100 এটা -19/100 এর থেকে বড় না ছোট? আচ্ছা, এটা লেখা দরকার নাই। আমরা একটা অর্ডার প্রপার্টি যেটা ব্যবহার করছি অসমতার, ওইটার অনুযায়ী আমরা এখানে এটা লিখতে পারি। এখানে যেটা হয়েছে 21/100 এটা 19/100 থেকে ছোট, আবার 19/100 এইটা বাকিগুলোর থেকে ছোট। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে 21/100 বাকিগুলোর থেকে ছোট। ওই যে আমরা যে প্রপার্টিটা দেখছিলাম, ওই যে দৌড় প্রতিযোগিতা দিয়ে আপনাদের যে এক্সাম্পলটা দিলাম, যে এ যদি বি এর থেকে ছোট হয়, বি যদি সি এর থেকে ছোট হয়, তাহলে এ সি এর থেকে ছোট। ওইটার ব্যবহারই হচ্ছে, প্রয়োগী হচ্ছে এই জায়গায়। তারপরে ওই যে প্রপার্টিগুলো যে ব্যবহার বিষয়টা যদি আসে যে কোথায় ব্যবহার করব, তখন আমরা এই জায়গাগুলোতে আসতে পারি আর কি। তাহলে এইখান থেকে আমরা এখন সরাসরি লিখে দিতে পারি x² - 1 লেস দেন 21/100। এই হচ্ছে আমাদের এই ম্যাথমেটিক্যাল প্রবলেমের ব্যাখ্যা। এখন আপনারা আমাকে বলেন যে এখানে কারো কোনো সমস্যা আছে কিনা বা বুঝতে পারছেন কিনা। বুঝা গেছে? বুঝছি আপনারা স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। অনেক লম্বা একটা ক্লাস হলো, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, 5 মিনিট সময় আছে। আমি আসলে চাইলে আর একটু লেন্দি করতে পারতাম, বাট আমার ক্লাস শিডিউলটা ওইভাবেই করা আর কি জুমে। সো এখন আর ক্লাস টাইমটা বাড়াতে পারবো না, তাহলে আবার নতুন করে আবার শুরু করা দরকার নাই। আজকে অনেক লম্বা একটা ক্লাস হয়েছে। এখন আপনারা ফার্স্ট ক্লাস করলেন, আপনাদের এক্সপ্রেশনটা বা ইমপ্রেশনটা আমি জানতে চাচ্ছি। আপনারা ক্লাসের পড়াগুলো বুঝতে পারছেন কিনা? কেমন লাগলো ক্লাস? আলহামদুলিল্লাহ স্যার। আর জি খুবই স্যার। সুন্দর হয়েছে ক্লাস। কেমন ক্লাস স্যার আমরা? হ্যাঁ, আমি আশা করি যে আমার আমার ক্লাসে এরকম ঘটে নাই যে আমি বুঝাইছি স্টুডেন্টরা বুঝতে পারে নাই। হয়তো অনেক সময় রিপিট করতে হয়েছে। একটা জিনিস সবসময় যে আপনি একবার বললে বুঝতে পারবেন এরকম না। তো সেক্ষেত্রে বোঝানোর কৌশল অনেক সময় চেঞ্জ করতে হয়, উদাহরণ অনেক সময় চেঞ্জ করতে হয়। তো আপনাদের কাছ থেকে আমি দুইটা জিনিস আশা করবো। এক নাম্বার, ইন্টারেক্টিভনেস, যে আপনারা প্রশ্ন করবেন। যখন আমি একটা জিনিস বুঝাবো, বোঝানোর পর যখন সময় দিব, তখন আপনার যে ডাউটটা থাকবে সেটা যত সিলি হোক, যত সহজ হোক, আপনি প্রশ্ন করবেন। এর দ্বারা আপনারও ডাউট ক্লিয়ার হয়ে যাবে, এবং আরো যারা থাকবে, অনেকে হয়তো প্রশ্ন করে না ক্লাসে, একটা অংশ কিন্তু এরকম থাকেই সবসময়, তো তাদেরও দেখা যাবে ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। আর দুই হচ্ছে, আপনি একটু রেগুলারের পড়াটা রেগুলার করার চেষ্টা করবেন আর কি।
একেবারে কমপ্লিট করতে না পারলেও ক্লাসে কি পড়ানো হয়েছিল ওই জিনিসটা দেখা। তো এইটুকু মেনটেন করলে আশা করি